নমস্কার, শুভ বিপ্রহর আপনাদের সবাইকে। আর আমার বিশেষ কৃতজ্ঞতা জানাই আজকে এই এত সুন্দর একটা উপলক্ষে আমাকে এই ঐতিহ্যবহ সুপ্রাচীন কলেজটিতে আমন্ত্রণ জানানোর জন্য এবং কিছু বলার জন্য। আমি আমার সশ্রদ্ধ নমস্কার জানাই গোপাদিকে, শিল্পীদিকে, আর যারা এখানে শিক্ষয়িত্রীরা আছেন, অধ্যাপিকারা আছেন, তাদের সবাইকে। এই আমার খুব প্রিয় চেনা কয়েকজন মানুষকে, প্রিয়জনকে আমি দর্শক আসনে দেখতে পাচ্ছি। তাদেরকে আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা, এবং মূলত যাদের জন্য আজকে এই বলা, এই ছাত্রীরা আপনারা এখানে আছেন, আপনাদের সবার কাছে আমি সবিশেষ কৃতজ্ঞ। আমার অনুজ প্রতিম বন্ধুভাজন বেশ কজন এখানে আছেন, তাদেরকেও আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। সঞ্চালিকা দিদি বলছিলেন ম্যাডাম যে আমার যেটুকু সম্পর্কে বলতে গিয়ে যে আমার বাংলাদেশের যে শিকড়ের ব্যাপারটা, সেটা আমি আসলে যে প্রসঙ্গটা বলবো সেটা একদিক থেকে দেখলে অত্যন্ত নৈর্ব্যক্তিক, আবার একদিক থেকে দেখলে নিতান্ত ব্যক্তিগত। আমি প্রথম দিকে যে কথাগুলো বলবো সেগুলো নিতান্ত ব্যক্তিগত কথা, কিন্তু আমার মনে হয় সেটা শেষ বিচারে নৈর্ব্যক্তিকতাতেই পৌঁছবে, এবং আজকে আসলে আমরা যা বলতে, বুঝতে বা ভাবতে চাইছি সেই দিকটার দিকে সমাধান দিতে পারবে কিনা আমি জানি না, তবে অন্তত প্রশ্নগুলো তুলে ধরবে। কারণ এর সমাধান বা উত্তরগুলো হয়তো এখনো কালের গর্ভেই নিহিত। বাংলা, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং সাহিত্যের যে ভবিষ্যৎ, তার মধ্যেই হয়তো নিহিত। সবসময় সমসময় বা বর্তমান প্রশ্নের উত্তর যোগায় না আমাদের মুখে বা আমাদের হৃদয়ে, অন্তরে। সেগুলো হয়তো ভবিষ্যতের গর্ভে নিহিত থাকে। আমরা শুধু বর্তমানটাতে বাঁচি কিছু কিছু পর্যবেক্ষণ নিয়ে, যে পর্যবেক্ষণগুলো অনেক সময় কিছু কিছু পূর্ব ধারণায়, কিছু কিছু বায়াসে, কিছু কিছু প্রেজুডাইসে একটু ধোঁয়াশাটে হয়ে যায়। সেই ধোঁয়াশাগুলো যতদূর সম্ভব একটু সরিয়ে যদি একটু শুদ্ধ বুদ্ধি এবং একটা শুদ্ধ মন দিয়ে দেখার চেষ্টা করা যায় অন্তত সংকটের সময়গুলোতে, সেটাই যদি একটু চেষ্টা করা যায়, সেটুকুই আমি একটু কতগুলো ভাবনা আপনাদের সঙ্গে একটু বিলে নেবো এখানে। আমি জানি না যে আমার যে কথাগুলো আজকে বলবো একটু পরেই, সেগুলোর একাডেমিক ভ্যালু কতটা, কিন্তু সেটা যে কোনো একাডেমিক ভ্যালু আমি প্রতিষ্ঠা করতে চাইছি তাও নয়। আসলে এই সাম্প্রতিক কালের নানান ঘটনাক্রমের নিরিখে, আর যেহেতু খবরের কাগজে কাজ করি, আমার তো আসলে আমাদের কাজের ধরনটা তো আমাদের মনটাকে একটু অন্যভাবে ঘুরে দেয়, বা চোখটাকেও একটু অন্যভাবে দেখতে বলে। তো সেই জায়গাগুলো থেকে আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে যদি কিছু আজকের এই স্মারক বক্তৃতায় বলি তাহলে খুব সুবিধা হবে। এবং আমি সবিশেষ কৃতজ্ঞ সম্পাদির কাছে। সম্পাদি আমাকে অনুরোধ করেছিলেন যে আমি যদি আজকের দিনটাতে এই বক্তৃতাটাতে বলি। আবারও আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই। ব্যক্তিগত কথাগুলো বলছি এই কারণেই, আপনারা শুনলেন আমার বাবার কর্মসূত্রে আমার ছোটবেলাটা কেটেছে ঢাকায়। আসলে এটা একটা সুগার কোটেড ওয়েতে বলা, আমার জন্ম ঢাকায়। এবং একটা খুব ইম্পর্টেন্ট একটা দশকে আমার জন্ম, যখন স্বাধীন বাংলাদেশ মাত্র হয়তো বছর 10 পেরিয়ে আরেকটু যাচ্ছে, এরকম আর কি, এরকম একটা সময়ে। এবং আমি মুক্তিযুদ্ধ দেখিনি। আমার বাবা, যিনি বাংলাদেশের চিনি কল যেগুলো ছিল, সুগার মিল যেগুলো, সারা দেশ জুড়ে যতগুলো সুগার মিল, সেগুলো দুজন ইঞ্জিনিয়ার দেখাশোনা করতেন বাংলাদেশে। আমার বাবা ছিলেন সেই দুজনের একজন। এবার সেটা দেখতে গেলে 70-এর দশকে, 60-এর দশকের শেষ থেকে 70-এর দশক পুরো জুড়ে একজন হিন্দু মধ্যবিত্ত শিক্ষিত বাঙালি ভদ্রলোক ইঞ্জিনিয়ার, তিনি এই কাজটা করছেন। এবং যতই ছোট দেশ হোক, সেই ছোট দেশটার মধ্যে যতগুলো চিনিকল, আমি যদি বলি যে চিনিকল একটা বিজ্ঞান প্রযুক্তির একটা যন্ত্র বা একটা কিছু জিনিস, সেটা তিনি দেখছেন সেই দুটি মানুষের মধ্যে একটু। এটা তো আমি তখন বুঝতে পারিনি আমার বাবা কি করেন বা তার কাজের গুরুত্বটা কোথায়, সেটা আমাদের বোঝার খুব একটা সময় বা সুযোগ সে সময় ছিল না। আমার জন্ম হয় ঢাকা শহরে, এবং আমি জন্মাবধি দেখেছি একটা আপাত উদার পরিবেশই আমি দেখেছি। সেই উদার পরিবেশটার সঙ্গে বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির একটা বিশেষ
গুরুত্ব এবং আবহ ছিল সেই সময়ে ঢাকা শহরে। আমি সেটা একটু একটু করে বলবো আপনাদেরকে। ঢাকা শহরে যে পাড়াটায় আমি থাকতাম, যে স্কুলটা আমি পড়তাম, সেই স্কুলটা ঢাকার খুব ভালো একটা স্কুল। ধরুন সেটা সাউথ পয়েন্টের মতো একটা প্রাচীন এবং একদা 1 নম্বর যদি আমরা বলি এইরকম একটা স্কুল। এবং আমি তার সংস্কৃতিটাকেও বলছি, যখন আমি অ্যানালজিটা দিচ্ছি আমি আপনারা প্লিজ সংস্কৃতিটাও বেছে নেবেন। কিন্তু সেই স্কুলটার আবার একটা ইসলামী সংস্কৃতি ছিল। কিরকম ইসলামী সংস্কৃতি ছিল? যে বাংলাদেশে সেই সময় ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত সকলকেই ধর্ম বলে একটা বিষয় পড়তে হতো, কেমন? তো যে যে ধর্মের ছাত্র বা ছাত্রী সে তার সেই ধর্মের একটা পাঠ্য বই থাকবে, সেটা পড়বে। তো আমার স্কুলের স্বাভাবিকভাবেই বাংলাদেশে তখনই সংখ্যা গুরুত্বের দিক থেকে মুসলমান মানুষেরা বেশি। আমার পাড়ায় চারদিকে সব মুসলমান পাড়া প্রতিবেশী। গোটা পাড়ার মধ্যেই হয়তো আমরা কয়েক ঘর বা কয়েক বাড়ি হিন্দু ধর্মাবলম্বী, এরকম ব্যাপার। কিন্তু আমি জন্মাবধি কোনো রকম কোনো সেই অর্থে কোনো বিভেদ বিদ্বেষ দেখিনি। তার কারণ হতে পারে যে পাড়াটার আর্থসামাজিক বা শ্রেণীগত অবস্থান ছিল শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি চরিত্রের। সেই কারণে মানে আমি দেখেছি সে রবীন্দ্রসঙ্গীত গাইছে, তারা কোরআনও পড়ছেন, কিন্তু তারা রবীন্দ্রসঙ্গীতও গাইছে। হ্যাঁ, রেডিওতে রবীন্দ্রসঙ্গীত শোনা যাচ্ছে, লোকগীতি শোনা যাচ্ছে, আব্বাস উদ্দিনের গান শোনা যাচ্ছে, আবার হ্যাঁ ইসলামী গানও শোনা যাচ্ছে। কিন্তু আবার রবীন্দ্র জয়ন্তী পালন করা হচ্ছে। 80-র দশকে আমার শৈশবের সময়ে নজরুলের গান খুব ভালো করে হচ্ছে। তখন আমাদের এখানে যেমন এখানে দূরদর্শন, ওখানে তখন একটাই চ্যানেল বিটিভি, বাংলাদেশ টেলিভিশন। আপনারা অনেকে আপনাদের ছোটবেলা বা যৌবনকালের সঙ্গে বিটিভির সঙ্গে যুক্ত। অনেক জায়গাতে সে ওই লম্বা খাড়া কাকতাড়ুয়ার মতো অ্যান্টেনা দিয়ে বিটিভি ধরতো অনেক জায়গাতে। সেখানে বাংলাদেশের নাটক সিরিয়ালগুলোকে নাটক বলা হয়, এখনো বলা হয়, সেই নাটকগুলো দেখানো হতো। এইগুলো আমাদের অনেকের স্মৃতিতে আছে। এবং এইগুলোর মধ্য দিয়ে একটা পাড়া সংস্কৃতি, যেটা মূলগতভাবে বাঙালি, আমি বড় হয়ে উঠছিলাম। এবার কিন্তু আমার স্কুলটাতে বলছিলাম যে স্কুলটাতে বেশিরভাগই আমার সহপাঠীরা সবাই মুসলমান। মানে সেই স্কুলটা কিন্তু বিরাট বড় একটা স্কুল। মানে ধরুন আমি বলছি, আমি আমার ক্লাস 6-এর স্মৃতি বলছি। ক্লাস 6-এ আমাদের সেখানে ছিল 8খানা সেকশন। 8খানা সেকশন। তার মধ্যে প্রথম 2টি সেকশন এ আর বি, সেই 2টি সেকশনে পড়বে মেয়েরা, শুধুমাত্র ছাত্রীরা। মানে সেটা কোয়েড স্কুল ছিল না, মর্নিং স্কুলটাতে মেয়েদের স্কুল হতো। এ আর বি শুধু মেয়েদের, আর সি ডি ই এফ জি এইচ সেই সময় মনে আছে সেগুলোতে পড়বে বয়েজরা। তাদের স্কুল শুরু হতো সকাল 10:30টায়, ওই ওরকম সময় চলতো। আর মেয়েরা সেই কাক ভরে উঠে প্রায় স্কুলে আসতো, এরকম ওই 10টার সময় ছুটি হয়ে বাড়ি যেত, এরকম একটা ব্যাপার ছিল। এবারে আমাদের মাঝখানে একটা 1 ঘন্টার একটা ব্রেক হতো বয়েজ স্কুলে। এই তো ধরুন দুপুর 1:30-2টো, 1 ঘন্টার ব্রেক টিফিন। কিন্তু 1 ঘন্টার ব্রেক কেন? তার কারণ আমাদের স্কুলের মধ্যেই একটা ছোট্ট মসজিদ ছিল। সেই মসজিদে সে সময় সমস্ত ছেলেরা এবং শিক্ষকেরা নামাজ পড়বেন। তো সে খুব ভালো। এবার সমস্ত ছেলেরা, আমরা তো ছোট, আমরা জানি যে আচ্ছা সমস্ত স্কুলই বোধ হয় এরকম, এখানে নিশ্চয়ই সমস্ত স্কুলে এরকম ইয়ে হয়। এবার আমাদের যেটা হলো, আমরা তো যারা কপি ধরুন গোটা এই 8টি সেকশন মিলে যদি প্রায় 500-550 ছেলে মেয়ে থাকে, তাহলে হয়তো সেখানে হাতে গোনা 10-15টা ছেলে মেয়ে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। এবার স্বাভাবিকভাবে এই 10-15টি ছেলে মেয়ের জন্য আলাদা করে রুটিনে কোনো হিন্দু ধর্মের ক্লাস ছিল। তো যেহেতু কিন্তু পাঠ্য বই একটা ছিল, পাঠ্য বিষয় হিসেবে আমাদের পরীক্ষা দিতে হবে। অতএব আমরা করতাম কি, আমরা 40 মিনিটের একটা ক্লাস আমাদের ওই যে টিফিন টাইমে, সেই টাইমে আমরা হিন্দু ধর্মের ক্লাস করতাম। আমাদের নিত্যানন্দ পাল বলে একজন মাস্টারমশাই ছিলেন, তো তিনি আমাদের সেই সময়টাই হিন্দু ধর্ম পড়াতেন। যখন আমার বন্ধুরা নামাজ পড়ছে, দুপুরের নামাজটা, ওই নামাজ পড়তে অল্প সময় লাগে, কিন্তু পুরোটা মিলিয়ে এত ছাত্র, এত শিক্ষক, এতজন, একটা সকলে মিলিয়ে একটা সামূহিক ব্যাপার আছে প্রার্থনার। আমরা যে কোনো প্রার্থনাই জানি। তো সেটা হতো, আর আমরা তখন হিন্দু ধর্মের ক্লাস করতাম। এতেও কিন্তু কখনো আমাদের মনে কখনো এরকম মনে হয়নি যে কি কেন আমাদের আর একটা, কেন এই সময় ক্লাস হবে, কেন ওরকম সময় হবে না। কিন্তু মজার যেটা ব্যাপার হয়েছিল, যেটা আমি মনে করি এখন আমাকে খুব সমৃদ্ধ করেছে, সেটা হচ্ছে যখন আরবি ক্লাস খানা হতো, সে আরবি ক্লাসে কিন্তু আমরা হিন্দু ছেলেরা বেরিয়ে যেতাম না ক্লাস থেকে, আমরা কিন্তু ক্লাসের মধ্যেই থাকতাম।
হ্যাঁ, এবং আমাদের আমাদের স্বাধীনতা ছিল অন্য কিছু করার। এবারে ক্লাসে বসে আছেন, সেখানে মাস্টারমশাই আরবি পড়াচ্ছেন বা সূরা এক একটা পড়াচ্ছেন, আর আমরা কি তখন হইচই করবো কয়েকজন? তা তো করতে পারি না। আমাদের তো চুপটি করে শান্ত হয়ে বসেই থাকতাম। এবার চুপটি করে শান্ত হয়ে একটা ক্লাস 6 বা 7 এর ছেলে কি করতে পারে? সে ম্যাক্সিমাম অন্য কোনো গল্পের বই খুলে পড়তে পারে। এবার সেই সময় একটা ক্লাস হচ্ছে, অন্য বই খুলে তুমি পড়বে কি? সেটাও আমার এক প্রকার একটা ইনজাংশন আছে। অর্থাৎ আমরা আসলে যেটা করতাম দিনের শেষে সেটা হচ্ছে আমরা ওই আরবি পাঠগুলোই কিন্তু আমরাও পড়তাম, মানে অফিসিয়ালি পড়তাম না, কিন্তু ওই পাঠগুলো কানের ভিতর দিয়া মরমে বসিয়া যেত। তাতে যেটা হতো, আমি সেই সময়, এখনো হয়তো আমার কিছু কিছু মনে আছে, আমি সেই সূরাগুলো এবং সেই, মানে আমি যদি সূরাকে বলি হিন্দু হিন্দু অ্যানালজি দিয়ে শ্লোক বা স্তবের মতো, স্তুতির মতো, সেগুলো আমার কণ্ঠস্থ, ঠোঁটস্থ, এমনকি আত্মস্থ হয়ে গেছিল। আমি জানতাম আমি ইনফ্লেকশন গুলো কি কি, কেমন করে ওটাকে উচ্চারণ করতে হয়, আরবি এটাকে যেরকম ভাবে একটা পার্টিকুলার যে কোনো ভাষার যেরকম উচ্চারণ বিধির যে ইনফ্লেকশনস আছে সেগুলো আমার শেখা হয়ে গেছিল। আমি যেহেতু ওইগুলোকে লিখতেও হতো, আমি বেসিক আরবিটা লিখতে জেনে গেছিলাম। কেমন? এবার এইগুলো আমি অনেক পরে বড় হয়ে এখন আমি আজকাল বুঝি যে এটা কোনো এক ভাবে আমাকে অসাম্প্রদায়িকতার দিকে কিছুটা হলেও চালিত করেছে, কিছুটা হলেও প্রাণিত করেছে। আমার ওই সময়ের যেটা টেক অন শিক্ষা, সেটা আজকের শিক্ষা এইটুকুই। যে কারণে আমি কখনো এই ভাষাগত যে বিদ্বেষ বা এই হরফ লিপি প্রবর্তন নিয়ে যে নানান রকম কথা হয়, ইভেন এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে, আমি একটু পরে আসবো সে কথায়, আমার এই সব কিছু পেরিয়ে আমার তখন মনে স্মৃতির মতো ঘা দেয় ওই সেই আমার সেই পুরনো স্কুলের সেই আরবি ক্লাসটা, যার কিছু কিছু এখনো আমার স্মৃতিতে বাজে। আমি সবসময় শুনে এসেছি যে সন্ধ্যাবেলা ঘন্টা নাড়ার থেকে আজানের মাইকিংটা আমার স্মৃতিতে অনেক বেশি টাটকা, ছোটবেলার স্মৃতিতে, শৈশবের স্মৃতি। আমি পুরো আজানের যে পরপর কথাগুলো, যে বাক্যগুলো, আমি সেগুলো জানি, আমি সেগুলো উচ্চারণ করতে পারি, আমি সেগুলোর অর্থ জানি। হ্যাঁ, কিন্তু আমরা এই দুই ভূমের পাড়া প্রতিবেশী হয়েও তো আমরা আজও পর্যন্ত আজানের যে মুখ্য উদ্দেশ্যটা কি, তার অর্থটা কি আমরা জানি না। অনেকে পরিণত বয়স্ক অনেকে জানি না, পরিণত মনস্ক অনেকে জানি না। আমরা হয়তো সেভাবে জানতে অনেক সময় উদ্যোগী বা আগ্রহীও হই, কিন্তু আমি সেটা জানি। আমার ব্যক্তিগত ধারণা সেটা আমাকে পরিপুষ্ট করেছে আমার রুচির দিক থেকে। তো এটা যদি একটা মাত্র কুমির ছাড়ার মতো উদাহরণ তুলে দিয়ে বলি, ঠিক এই শৈশবটা আমার যখন এইরকম জায়গাতে আছে, ধরুন ক্লাস 6-7-এ, সেই সময় আমার একটা ভয়ঙ্কর ডিসপ্লেসমেন্ট ঘটলো। একটা নানান ঘটনা চক্রে আমি সোজা চলে এলাম ঢাকা থেকে, কোথায়? পশ্চিমবঙ্গে তো বটেই, ঠিক আছে, সেটা কলকাতা নয়। আমি চলে এলাম ঢাকা থেকে পুরুলিয়ার মতো একটা স্থানিকতায়, একটা ভূগোলে, একটা এরকম একটা ডিসপ্লেসড কালচার। কেন? তার একটা অন্য গল্প। আমার পরিবারের সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনের একটা যোগাযোগ ছিল, এবং সেই সূত্রে ঢাকা বাংলাদেশে যে রামকৃষ্ণ মঠ মিশনের যে ফ্রেটার্নিটি আছেন তাদের সূত্রে যোগাযোগ, এবং সেই সূত্রে কতগুলো ভালো স্কুলের সম্পর্কে জানা, যেমন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্কুল আপনারা জানেন খুব ভালো রেজাল্ট করে, ইত্যাদি ইত্যাদি, তখনও করতো, এখনো করে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন আমাদের সময় খুব ভালো ছিল, দেওঘর রামকৃষ্ণ মিশন খুব ভালো ছিল, স্কুলগুলো পড়াশোনা এরকম আমরা যেরকম ভাবে স্বাভাবিকভাবে জানি, সেই রকম নানান ঘটনা চক্রের বিলি বন্দোবস্তে আমি সোজা এসে পড়লাম। দেখা গেল একটা গরমের ছুটির এদিকে ওদিকে আমি চলে এলাম পুরুলিয়াতে। আমার শহর বদলে গেল, আমার স্কুল বদলে গেল, আমার বন্ধু বদলে গেল, এবং সবচেয়ে বড় কথা, আমার চারদিকের যে ভাষা সাহিত্যের যে সংস্কৃতিটা, মানে সংস্কৃতিরও যে সংস্কৃতিটা, সেটা গেল আমূল পাল্টে। এবার ততক্ষণে আমি বয়ঃসন্ধিকালের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। এবার আপনারা জানেন যে বয়ঃসন্ধিকালটা একটা এরকম, যেখানে পৃথিবীর যাবতীয় রূপরস, শব্দ, বর্ণ, গন্ধ, অভিজ্ঞতা তখন সবাই একেবারে সাপটে নিতে থাকে। যে কারণে আমার তখন ক্লাস 7-এ পড়ি, 7-এর ছেলে একটু যদি ভ্যা করে কাঁদি, আমার স্কুল পাল্টে গেছে বলে, আমার মা বাবার কাছে নেই বলে, আমার সেই বন্ধুরা কোথায় গেল গো আহা ইত্যাদি বলে, তাহলে আবার সেটা কেমন জানায়, মানে কেমন লাগে। হ্যাঁ, বয়ঃসন্ধিকালে কান্নাকাটি আবার একটু অন্যরকম একটা প্রেস্টিজ ইস্যু, সুতরাং সেগুলো করা যাবে না। কিন্তু আমি আবার দেখছি উল্টো দিকে পুরুলিয়ার বিরাট বিরাট বিস্তৃত উদার ওই লাল মাটির প্রাঙ্গণ, আমি দেখছি যে আমি এত বড় বড় মাঠ, খেলার মাঠ আমি পেয়ে গেছি, যে খেলার মাঠ আমি ঢাকা শহরে
এই সূর্যচন্দ্র মেদিনী পর্যন্ত দেখা যায়। কোনোদিন ওই রকম বড় খেলার মাঠ তুমি কোথাও পাইনি, যেমন কলকাতার ছেলেগুলোও হয়তো পায় না বা পাইনি, আমিও সেরকম পাইনি ঢাকা শহরে বসে। কারণ ঢাকা আর কলকাতার মানুষ সংস্কৃতিটা মনের ওপর এক বলে আমার পরে এদিকে কলকাতার সংস্কৃতি দেখে মনে হয়েছিল। কিন্তু পুরুলিয়া দেখি আমি সেটা পেলাম। আমি ট্রেন দিয়ে যাই, আমার ততদিনে আমাটির ভেবু পড়া হয়ে গেছে, আমার নিজেকে একটু অপু অপু মনে হয়। দূর থেকে ওখানেও বরাকর, রাঁচি, জামশেদপুরের ট্রেন যায়। আমারও মনে হয় যে আহা যদি আমার দিদি এখন থাকতো, আমার পাঁচটা দিদি আমার বাংলাদেশে আমার ঘরে, কিন্তু আমি এখানে একা ভাই পড়ে আছি পুরুলিয়ার একটা স্কুলে এবং একটা হস্টেল। হ্যাঁ, এবং আমাকে হয়তো এখনো 3 মাস পরে একটা ছুটির অপেক্ষা করতে হবে, পুজোর ছুটি বা গরমের ছুটি বা ফাইনাল পরীক্ষা হওয়ার পরে ছুটি ইত্যাদি ইত্যাদি। এইগুলো যেদিকে একটা অভিমান বা একটা অপ্রাপ্তির জায়গা তৈরি হচ্ছিল, কিন্তু সেগুলোকে সম্পূর্ণ ঢেকে দিয়ে চলে আসছিল বিপুল বিরাট সব প্রাপ্তি। সেগুলো হচ্ছে ওই খেলার মাঠে উদার পরিবেশের মতো করে আমি সম্পূর্ণ নতুন একটা পরিবেশ রামকৃষ্ণ মিশনের একটা অন্যরকম ডিসিপ্লিন আছে, আর সেগুলো আপনারা সবাই জানেন, সেটাকে আমি আর বিশদভাবে বলছি না। কিন্তু সেই ডিসিপ্লিনটাও আমাকে আত্মস্থ করতে হচ্ছে। আমি এক ধরনের ডিসিপ্লিনে অভ্যস্ত হয়ে পড়েছিলাম আমার বয়ঃসন্ধির আগে অবধি। আমার আগের স্কুলে আমি এত গান শিখেছিলাম, এবং তার মধ্যে যেমন আব্বাস উদ্দিনের ভাটিয়ালি গান ছিল, রবীন্দ্রনাথের গান ছিল ছোটবেলায়, যেমন আয় তবে সহচরী সবাই গায় আলো আমার আলো সবাই গায়, ঠিক সেরকমই আমি নজরুলের অনেক শ্যামা সঙ্গীত আমি জানতাম। আবার সেই একই নজরুলের অনেক ইসলামিক গান আমি জানতাম। এবার এখানে এসে দেখা গেল আমি পড়লাম এসে আরো একটা সংস্কৃতির চক্করে, যে সংস্কৃতিতে আমি একটা ভিন দেশের সংস্কৃতির নানান কিছু উপাদান উপকরণ আমার বন্ধুদের সামনে আমদানি করতে থাকলাম। মানে আমার স্কুলে কোনো একটা স্কিট হবে, এখন স্কিট শব্দটা খুব উঠেছে, আমাদের সময় সব স্কিট আমরা জানতাম না, বা আমরা বড়জোর গীতি আলেখ্য পর্যন্ত জানতাম। সে গীতি আলেখ্যটা তৈরি করতে হবে, মানে একটা আলেখ্য তৈরি করতে হবে ভাষ্য দিয়ে, আর মাঝখানে ঢোকাতে হবে সুপ্রযুক্ত কিছু গান। সেই সুপ্রযুক্ত গানেরও কিছু সেন্সরশিপ আছে। একবার আমি মুখ গুনগুন করে খেলার মাঠে নাম রেখেছি, বরণলতা যখন দেখেছি গাইছিলাম বলে আমি কোনো নাম ভেবেই গাইছিলাম, খুব সুন্দর তার ভাষা, সবচেয়ে বড় কথা তার সুরটা কি মিষ্টি। আমার মাস্টারমশাই এক কাপড় দিলেন আমাকে কাছে এসে যে হ্যাঁ এইসব গান গাইছো বক্তব্য, তো সেটা আবার অন্য কথা। কিন্তু একই সঙ্গে আমি দেখা গেল আমি আব্বাস উদ্দিনের ভাটিয়ালি গান, যে গানের দুকলি আমার ক্যালকেশিয়ান বন্ধুরাও জানে না, আমি সেই গান হয়তো তাদেরকে কালচারাল প্রোগ্রামে শিখিয়ে দিচ্ছি যে চলো এই গানটা আমি গীতি আলেখ্যে ঢোকাই, এবং তারা তাদের আমার মধ্য দিয়ে আবার একটা অন্য রসায়ন বা একটা সাইনার্জির একটা আবেশ আভাস বা ইঙ্গিত পাচ্ছিলেন আমার সেই বন্ধুরা, বা অনেক ক্ষেত্রে আমার হয়তো মাস্টার মশাইরা। শুধু কারণ আমি ছোটবেলায় আমার পাঠ্য বইয়ে আমি পড়েছি অন্যান্য পাঠ্য বই, হ্যাঁ আমি বর্ণপরিচয় পড়েছি, আমি সহজ পাঠ্য পড়েছি, কিন্তু আমি একই সঙ্গে আমার স্কুলবেলার মানে ঢাকার স্কুলবেলাতেই শৈশবে আমি জসিমউদ্দিনের আসমানি কবিতা পড়েছি। আসমানিতে দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা দেন, এখনো আমার গোটা কবিতা মুখস্থ, কারণ ছোটবেলার স্মৃতি কখনোই ভুলবো না। এখনকার অনেক কিছু ভুলে যায়, কিন্তু সেটা ভোলা যাবে না। সুতরাং সেই জসিমউদ্দিনের কবিতা আমার বন্ধুরা যখন হা করে শুনতো আমার কাছে, কে জসিমউদ্দিন, কে এটা আমি কোনোদিন পড়িনি, কে গোলাম মোস্তফা এর নাম তো জানি না, কে পড়লো আমরা জানি না তো। এবার কথা হচ্ছে এখান থেকে যদি আমি নৈর্ব্যক্তিকতায় আসি, আমরা জসিমউদ্দিনকে জানি, হ্যাঁ, কিন্তু আমি যদি এখনো আপনাকে 20টা নাম বলতে পারি যারা আসলে ভূগোলগতভাবে ভৌগোলিকভাবে বাংলাদেশ রাষ্ট্রে, মানে তদানীন্তন পূর্ব পাকিস্তানের এবং পরে বাংলাদেশে, কিন্তু সেই কবি সেই সাহিত্যিক, তারা বাঙালি কবি, তারা বাঙালি সাহিত্যিক, বাঙালি প্রাবন্ধিক, বাঙালি নাট্যকার, বাঙালি অভিনেতা, কিন্তু তাদের নাম হয়তো এবঙ্গের আমরা এপারে তত জানি না। হ্যাঁ, এবার আপনারা বলতে পারেন আপনারা যারা বাংলা ভাষা সাহিত্যের চর্চা করেছি আমরা, তারা হয়তো অন্য অনেকের থেকে বেশি জানি, অবশ্যই বেশি জানি, কারণ আমাদের পাঠ্যক্রমেও অনেক পড়তে হয়, এখন তো বাংলাদেশের সাহিত্য আলাদা করে মডিউল করে পড়তে হয়, সেটা অন্য কথা, কিন্তু সেগুলো তো রিপ্রেজেন্টেটিভ পিস পড়তে হয় কয়েকটা মাত্র। কিন্তু তা কি গোটা ভাষা সাহিত্যের একটা সিংহাবলোকন হলো? আমি কি ফিরে দেখলাম যে আমার ওই ভূখণ্ডটার যে একটা সাহিত্যের এবং সংস্কৃতির যে পারম্পর্য, সেটার কতটুকু আমি আসলে আত্মস্থ করতে পেরেছি? তারা কিন্তু অনেকটা নিয়েছেন, কারণ তাদের রুটটা, শিকড়টা ভারতবর্ষে। তারা রবীন্দ্রনাথ জানেন, তারা শরৎচন্দ্র জানেন, কিন্তু পরে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়ে
সেই রাজনৈতিক বিচ্ছিন্নতাটাই সেটা, কিন্তু তার জন্য একটা বিরাট আন্দোলন হয়েছিল বা নানান সময় চেষ্টা হয়েছিল যে না, আসলে বাঙালি ভাষা সাহিত্য বলতে যেটা এপারে গঙ্গার পাড়ে পশ্চিমবঙ্গে বোঝানো হচ্ছে সেটাকে হচ্ছে হিন্দুয়ানি, সেটা হচ্ছে হিন্দু বাঙালির সংস্কৃতি, হিন্দু বাঙালির সাহিত্য। তার পাল্টা বা তার একটা প্রতিবর্ত ক্রিয়া হিসেবে, বিপরীত বিপ্রতীপ ক্রিয়া হিসেবে আমরা এখানে কেন না চালু করি বাংলাদেশের মুসলমান বাঙালির সাহিত্য, ভাষা সাহিত্য। সেই রকম করেই কিন্তু পূর্ব পাকিস্তানে, মানে সেটা আমি বলবো 48-এর পর থেকেই, মানে আমরা ভাষা আন্দোলন জানি 52-এর 21শে ফেব্রুয়ারি, কিন্তু তার প্রথম ঢেউটা উঠেছিল 1948-এ। 1948 মানে ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার মাত্র কিছুদিন পরে ইমিডিয়েটলি সেটা কিন্তু একটা প্রতিবর্ত ক্রিয়ার মতোই ওঠার কথা। তুমি আমাদেরকে ভাগ করে দিয়েছো, এখন সংখ্যাগুরুত্বের দিক থেকে সমস্ত মুসলমান হচ্ছে পূর্ব পাকিস্তানে আছে, আর সংখ্যাগুরুত্বের দিক থেকে সমস্ত হিন্দু এখন ভারতে তথা পশ্চিমবঙ্গে আছে। অর্থাৎ এখন আমরা করবো, চলো আমাদের মতো আমরা সিলেবাস বানাবো, আমাদের মতো আমরা ভাষা সাহিত্যটাকে বুঝে নেবো। এটা খুব রাগত বা খুব রাগের একটা প্রতিক্রিয়া, কিন্তু যেই রাগের প্রতিক্রিয়ার গোড়াতে আছে একটা অভিমান। হ্যাঁ, আমি মানলাম সে জাতি তত্ত্ব হোক, রাজনৈতিক নেতাদের গণ্ডগোলে হোক, কংগ্রেস মুসলিম লীগ দরজায় হোক, এই নেতার কমজোরিতে ওই নেতার অম্বিতম্বিতে দেশভাগ হয়ে গেল, ঠিক আছে, কিন্তু তার জেরটা যখন ভাষা সংস্কৃতির ওপর এসে পড়ে, এবং বিশেষ করে সেই ভাষা সংস্কৃতি যখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মানে শিক্ষা প্রতিষ্ঠানে যে ভাষা সংস্কৃতি শেখার যে একটা 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 বাধ্যতা এসে যায়, তখন সেগুলো কিন্তু অন্যরকম মাত্রা এনে দেয়। তখন যদি তাদেরকে বোঝানো হয় যে না, হিন্দুয়ানি বাঙালি সংস্কৃতি, বাঙালি সাহিত্য পড়বো না, আমরা পড়বো মুসলমান বঙ্গ সাহিত্য। এবার এই জিনিসটাও তখন 50-এর দশক থেকেই পূর্ব পাকিস্তানে হয়েছে। কিন্তু মজার কথা হচ্ছে এবং আসার কথা হচ্ছে, তারও মানে ইন্ট্রা পূর্ব পাকিস্তান এটারও প্রতিরোধ হয়েছে। বলা হচ্ছে কেন রবীন্দ্রনাথকে কেন তুমি হিন্দু বলবো, কেন ওই মানে প্রথম কথা তিনি হিন্দু তো ছিলেন না সেই অর্থে বলতে গেলে, ধর্মের দিক থেকে যদি বলি তা তো নন তিনি, কেন তাকে আমি বলবো হিন্দুয়ানি, কেন সাহিত্যকে আমি মূলগতভাবে ধর্মীয় পরিচয় দেব। আমি ছোটবেলায় পড়েছিলাম শেখ ফজলুল করিমের একটা কবিতা, যেটা আপনারাও সবাই জানেন, আমরা কোট হিসেবে, উদ্ধৃতি হিসেবে আমরা আকছার ইউজ করে এসেছি, ব্যবহার করে এসেছি, কিন্তু অনেক সময় আমরা কবিকে চিনি না। হ্যাঁ, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর। এই কবিতা যিনি লিখছেন তিনি একজন মুসলমান বাঙালি কবি। তিনি স্বর্গ নরক এই টার্ম এবং এই শব্দগুলোই ব্যবহার করছেন, তিনি তো জান্নাত জাহান্নাম বেহেশত ব্যবহার করছেন না। সুতরাং তিনি ওই মুসলমান আইডেন্টিটির ওই কি বলবো ওই মার্কারগুলো তিনি স্বীকার করছেন না। তিনি বলছেন সাহিত্যের ক্ষেত্রে আমি এটা করবো না, কিন্তু তারই সহকর্মী বা তারই সহমর্মী হয়তো কিন্তু অন্য সাহিত্যিকরা, যেমন গোলাম মোস্তফা একটা পর্যায়ে, গোলাম মোস্তফা যদি আপনারা পড়েন বাংলা ভাষা সাহিত্যকে স্কুল পাঠ্য, সেই সময়কার স্কুল কলেজ পাঠ্য বইয়ের ক্ষেত্রে গোলাম মোস্তফার একটা বিরাট অবদান ছিল, আবার তিনি খুব বড় কবিও ছিলেন। আমরা নতুন, আমরা কুড়ি, নিখিল বননন্দন, এরকম নানান খুব বিখ্যাত বিখ্যাত কবিতা আছে গোলাম মোস্তফা। এখন ততটা আমরা শুনি না বা এপারের বাঙালিরা হয়তো ততটা পড়ি না, কিন্তু কথা হচ্ছে যে ওই শেখ ফজলুল করিম যখন স্বর্গ নরক এই গানগুলো লিখছেন, আবার অন্য একজন বলছেন না কেন আমরা আরবি ফার্সি শব্দ লিখবো না, ওইগুলোকে আমরা ইয়ে করবো, ওগুলো তো আমাদের মুসলমান পরম্পরার বাহিত শব্দ, আমরা সেগুলোকে রাখবো। সুতরাং শিক্ষক, এই সাহিত্যিক, লেখক, এদের মধ্যেও একটা আড়াআড়ি ভাগ হয়ে যাচ্ছিল। আবার কেউ ছিলেন ঘরেও নয় পারেও নয়, যেজন আছে মাঝখানে, একটা মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করছিলেন কেউ। এই জিনিসগুলো পূর্ব পাকিস্তানেই ঘটছিল। এই করতে করতে ভাষা আন্দোলন একটা বিরাট ঢেউ তুলে দিল, যখন বাংলা ভাষা, বাংলা শব্দ, বাংলা বর্ণ, অক্ষর, এই সব কিছুর প্রতি একটা ভাষিক জাতীয়তাবাদের একটা ব্যাপার পুরো তুলে দিয়েছিল, দেশে চলে এলো। এবং সেখান থেকে 21শে ফেব্রুয়ারি এলো। কিন্তু তা সত্ত্বেও 52-র 21শে ফেব্রুয়ারি থাকা সত্ত্বেও 60-এর দশকে কিন্তু আবার প্রতিরোধ এসছে এর বিরুদ্ধে,
যেমন আমরা জানি 1961 এটা খুব বিখ্যাত একটা ঘটনা, খুব খ্যাত একটা ঘটনা, যে 1961-তে আপনারা সবাই জানেন যে রবীন্দ্র জন্ম শতবর্ষে তৎকালীন পূর্ব পাকিস্তানে এই রবীন্দ্রনাথের সব কিছু চলবে না, অমুক তমুক গান বাজানো চলবে না, বাংলাদেশ বেতারে ঢাকা রেডিওতে এই সমস্ত হবে না, এই সমস্ত অনেক কিছু হয়েছিল। এগুলো আপনারাও অনেকে যারা আজকে বর্ষিয়ান বয়স্ক মানুষ তারা এটার সঙ্গে খুব পরিচিত। আমি সেদিকটাতেও যাচ্ছি না। আজকে যারা ছাত্রীরা এখানে আছেন তাদের কাছে অনেকে হয়তো এটা নতুন বা কম পরিচিত লাগতে পারে, কিন্তু আপনারা জেনে রাখুন যে 60-এর দশক জুড়েই, শুধু 1961 সালটিতে নয়, ওই 60-এর দশক জুড়ে পুরোটা যেমন পূর্ব পাকিস্তানের রাজনীতির পালাবদল ঘটছিল বাঙালি ভাষিক সাংস্কৃতিক জাতীয়তাবাদের দিকে, ঠিক সেরকম বারবার এরকম প্রতিরোধের ঢেউ এসছে। একই প্রতিরোধের ঢেউ এসছে 67-তে। তখনও বলা হয়েছিল যে রবীন্দ্রনাথের গান একদম সেখানে শাসকরা বলে দিয়েছিলেন যে এ পাকিস্তানি সংস্কৃতির মূল্যবোধের পরিপন্থী, অতএব বেকারে যতটা পারো কমাও বা বাজিও না বা শুনিও না। একই সঙ্গে পাশাপাশি সেই সময় ততদিনে বঙ্গবন্ধু একেবারে রাজনীতির মঞ্চে একেবারে গড়গড় করে জ্বলছেন, এবং 69-এর গণ অভ্যুত্থান হলো, এবং তারপরে 70-এর নির্বাচন পেরিয়ে একেবারে যখন দেখা গেল পূর্ব পাকিস্তানে বাঙালি মানে পূর্ব পাকিস্তান প্রদেশে একেবারে বিরাট বিপুল বিজয়, রাজনৈতিক বিজয়, নির্বাচনী বিজয়, কিন্তু সেটাকে পশ্চিম পাকিস্তান একেবারে দুর্মুষ করে দিয়ে করতে চাইলো, নিজেকে কুক্ষিগত করতে চাইলো সেই ফলটাকে এবং ফলের লাভের গুণটাকে, তখন তো ফুসে উঠল সেই বাঙালি জাতীয়তাবাদ। তখন কিন্তু ওই হিন্দু মুসলমান ওই ব্যাপারগুলো আর নেই। ওই ভাষা সংস্কৃতি যা যা কিছু সবকিছু চাপা পড়ে গেছে তখন ওই বাঙালি ভাষিক সাংস্কৃতিক জাতীয়তাবাদের ব্যাপারে, সেটাই তখন পুরো তুলে ধরা হয়েছে। এবং তারপরে এলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ অনওয়ার্ডস যে দিনকাল চলেছে সেইটা বরং আমরা অনেকটা ভালো করে জানি, কারণ সেটা বলতে গেলে সাম্প্রতিক অতীত। কি আর 55 বছর পেরিয়েছে, এই তো সেদিনকার কথা বলতে গেলে। 80-র দশক থেকে কিন্তু আবার বারবার করে বাংলাদেশ তো একটা অদ্ভুত কেস স্টাডি পলিটিক্যাল এরকম ইয়েতে, যে একটা দেশ কতবার বারবার বিচ্ছিন্ন হয়েছে রাজনৈতিকভাবে, ভৌগোলিকভাবে। পাঞ্জাব ওদিকে ঠিক আছে, কিন্তু পাঞ্জাব তাও এক প্রকার ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নিয়েছিল, কিন্তু বাঙালি এবং বাঙালি জাতি সেটা পারেনি, বাংলা সেটা পারেনি, একটা দগদগে ক্ষত রয়েই গেল। এবং যার পরিণতি হলো এই হিন্দু মুসলমান ধর্ম সম্প্রদায় এবং এই সাম্প্রদায়িকতার একটা কোনো গুপ্ত ঘা যেন রয়ে গেল চামড়ার তলাতে, যেটা মাঝে মধ্যেই বেরিয়ে আসছিল ফুসকুড়ির মতো, এবং বেশ যন্ত্রণা দিচ্ছিল দুটো বাংলার দুপারের দু মানুষকে। কিছু কিছু এবার এই জায়গাটা সাহিত্য দিয়েই সবসময় মেরামত করার চেষ্টা করা হয়েছে। আবার এই জায়গাটা গান অনেকটা মেরামত করতে পেরেছে, রবীন্দ্রনাথের গান অনেকটা মেরামত করতে পেরেছে, নজরুলের গান অনেকটা মেরামত করতে পেরেছে। নজরুলকে বাংলাদেশ পূর্ব পাকিস্তানের পরে বাংলাদেশ জাতীয় কবি হিসেবে বরণ করে নিল। সেটার একটা কিন্তু অঘোষিত কারণ, অঘোষিত কেন করবো, ঘোষিত নিশ্চয়ই, যে নজরুলের ধর্ম পরিচয় মুসলমান, যদিও তিনি তাকে মুসলমান কবি বলাটা একেবারেই মানে ঠিক হবে না, কারণ তিনি সেটাকে বিশ্বাসই করতেন না, তাই না? সুতরাং কিন্তু বাংলাদেশ সেই সময়কার বাংলাদেশ তাকে বরণ করে নিয়েছিল যে রবীন্দ্রনাথের বিপরীতে আমাদের একজন দরকার যার ধর্ম পরিচিতি অন্তত হবে একটা ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসেবে। সেই জন্য নজরুলকেও অনেকটা আপন করে নেওয়া এরকম। আর যেটা হয়েছিল যে একবার দেশ ভাগে, তারপরে আবার 71-এ বহু লেখক সংস্কৃতি কর্মী চলে এসেছিলেন ওপার থেকে এপারে। এবার তারা সবাই এপারে এসে নতুন করে এদিককার সংস্কৃতিকে পুষ্ট করছিলেন, সাহিত্যকে পুষ্ট করছিলেন, নাটককে পুষ্ট করছিলেন, এবং অন্যান্য সে সবগুলি ধারাকে অন্যরকম ভাবে বাড়িয়ে নিয়ে যাচ্ছিলেন, এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু বাংলাদেশের সেই অর্থে কোনো সাংস্কৃতিক লেগাসি যাকে আমরা বলে, মানে ইতিহাসের একটা লেগাসি থাকে, সেই লেগাসিটা বাংলাদেশ মিস করছিল, এবং সেই লেগাসিটা বাংলাদেশ কিন্তু এখনো মিস করে। এবং এই যখন আমার ইতিহাসটা খুব বেশি পুরনো নয়, একটা দেশ মাত্র 50-55 বছরের পুরনো, 50-55 বছরের লেগাসি কি থাকবে? মেরে কেটে দুটো প্রজন্ম, বলা হয় 25 বছর একটা প্রজন্ম, তো মেরে কেটে দুটো প্রজন্মের আর কি লেগাসি থাকবে? বাবা তারপরে আমি, তো কি হলো? বাবা আর আমার মধ্যে কি লেগাসি আছে? কোনো লেগাসি নেই। লেগেছে হবে আগে 7 পুরুষ 14 পুরুষ 12 পুরুষ, আমার এই অমুক দাদার প্রপিতামহ সেই ছিলেন, আমার অমুক নাতি নাতনি এই হবে, অমুক তো, এইটা লেগেছে, এইটা পরম্পরা।
কিন্তু এই 50-55 বছরের দেশের সাংস্কৃতিক লেগাসি থাকাটা একটা না থাকাটা একটা খুব বলতে পারেন একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সের জন্ম দেয় সবসময়। এটা যে কোনো দেশে যে কোনো ভূমির ক্ষেত্রে এটা প্রযোজ্য। সাংস্কৃতিক লেগাসি যদি আপনার না থাকে, সাহিত্যিক লেগাসি যদি আপনার না থাকে, তখন কিন্তু অন্য নানান রকম পলিটিক্স দিয়ে ব্যাপারটাকে আরোপ করে সেটাকে আনতে হয়, তাই না? সেজন্যই মানে কখনো কখনো হয়ে ওঠে এই ইসলামী, কখনো কখনো হয়ে ওঠে এই আরবির অমুক, কিন্তু এর মাঝখানে আবার দেখা যাচ্ছে চলে আসছে বিশ্বায়ন, চলে আসছে উদার অর্থনীতিকরণ, অর্থনীতির হাওয়া, হ্যাঁ, বাজার খুলে যাচ্ছে, কোকাকোলা চলে আসছে, নতুন প্রাইভেট চ্যানেল চলে আসছে, রেডিওর একটা চ্যানেল, টিভির একটা চ্যানেল পেরিয়ে খোলা হাওয়া ঢুকে পড়ছে, অনেকগুলো চ্যানেল, অনেক কিছু, হ্যাঁ, ফ্যাশন পাল্টে যাচ্ছে, মানুষের বলার ধরন পাল্টে যাচ্ছে। এবং এই সমস্ত কিছু পাল্টে যাওয়ার মধ্যে 90-এর দশকের পর থেকে যে শাসন আমলগুলোই এসেছে বাংলাদেশে এবং আমাদের এখানে পরবর্তীকালে প্যারালালি, আমি এই কেন পশ্চিমবঙ্গের গুলো তত বলছি না, কারণ পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এই ইতিহাসটা বিলক্ষণ জানি। আমরা যেটা বেশি জানি না বা যেটা বেশি খেয়াল রাখি না সেটা ওপারের লেগেছিটা, সেজন্যই সেটা আমি বলতে চাইছি ভালো করে। 90 দশক পর থেকে একদিকে উদারীকরণ, লিবারালাইজেশন, সেটা ওদিকে এসেছিল। আমি আমার ছোটবেলায় দেখেছি আমাদের এখানের ব্যান্ড কালচারের অনেক আগে বাংলাদেশে আমি ব্যান্ড সঙ্গীত শুনেছি, কিন্তু কি অদ্ভুত দেখুন, আমি ইসলামী সঙ্গীত শুনেছি। এবার এটা তো হতে পারে না, এবার আপনারা বলতে পারেন যে এটা তো হতে পারে, কি করে হতে পারে? কিন্তু এটাও হচ্ছিল যে যেই এরকমও হতো যে টিভিতে যদি একটা ব্যান্ড সঙ্গীত দেওয়া চলে, তখন যেই আজান বা নামাজের ডাকটা আসে তখনই ভলিউমটা কমিয়ে দেওয়া হয়, মানে অন্তত আমি সেটাকে ওইটাকে একটু শ্রদ্ধা জ্ঞাপন করছি বা ওটাকে একটু ইয়েতে রাখছি, ওটাকে মানে ওই যেটাকে আমরা বলি এখন ভাবাবেগ আহত করলে চলবে না, কিন্তু সেটা রয়েছে, ওটাও রয়েছে। রবীন্দ্রনাথ রয়েছে, ব্যান্ড সঙ্গীত রয়েছে, শ্যামা সঙ্গীত রয়েছে, ইসলামী সঙ্গীত রয়েছে, কারণ একটা উদারীকরণের হাওয়া চলে এসছে। অর্থনীতি যদি চলে আসে সেই দিক থেকে, বাজার যদি খুলে যায়, তখন সংস্কৃতিটাও একটা এরকম খোলা হাওয়া চলেই আসে। সুতরাং সেই জিনিসগুলো ওপারে ঘটছিল, কিন্তু বারবার এই একটা প্রতিরোধ বা প্রতিবাদের জায়গা তৈরি হয়েছে। 70-এর দশক থেকে 60-এর দশকের মাঝামাঝি এবং শেষ থেকেই আপনারা জানেন ঢাকায় বা পূর্ব পাকিস্তানে, পরে বাংলাদেশে ছায়ানট একটা বিরাট সাংস্কৃতিক ভূমিকা পালন করে এবং তার উপর কত প্রতিরোধ এসেছে, হ্যাঁ, উদীচী সাংস্কৃতিক গোষ্ঠী, আমরা জানি যে তাদের উপর বোমা হামলা পর্যন্ত হয়েছিল, এবং সেটা মাত্র কিছু বছর আগে, সেটা এই সেদিনকার কথা, এমন কিছু পুরনো ঘটনা নয়। যারাই যেখানে লিবারাল এই ব্যাপার নিয়ে, এই ব্যানার নিয়ে, এই পতাকা নিয়ে এগোতে চেয়েছে, সেটা সব সময়ই সেই তাদের বিরুদ্ধে একটা ঘা এসেছে। আমি এখনো আমার কোর পরিবারটা বাংলাদেশবাসী, তারা কখনোই এপারে চলে আসেনি, হ্যাঁ। সুতরাং আমার কেসটা একটু পিকিউলিয়ার কেস, যে আমি কিন্তু দেশভাগের যে পরিণাম, সেই পরিণামেও ফল আমি নই। আমার কিন্তু আশাটা একেবারেই শিক্ষাগত কারণে, অন্য কোনো রকম পরিস্থিতি এরকম ছিল না। আমার প্রত্যক্ষ স্মৃতিতে আছে 1991 সালের মে মাস, আমি আমার পাড়ার দোকানে ওই দুধের প্যাকেট আনতে গেছি 91 সালে, ছোট ছেলে পাঠিয়েছে, মা বা দিদি কেউ পাঠিয়েছে, এবং সেখানে গিয়ে আমি দেখছি যে দোকানে গিয়ে, যে চায়ের দোকানে গিয়ে বড়রা যে সকালবেলা কাকারা বাবারা যে কাগজ পড়েন এবং নানান রকম দেশ সমাজকাল রাজ্য রাজনীতি আলোচনা করেন, সেখানে বড় বড় করে লেখা যে রাজীব গান্ধী নিহত, এবং তাদের মুখেও তারা সম্পূর্ণ ভিন্ন একটা রাষ্ট্রের বাসিন্দা, এবং তখন তাদের সেই স্বাধীন রাষ্ট্রের বয়স 2 দশক পেরিয়ে গেছে, 91 সাল, তাদের মুখে একটা চিন্তার ছাপ, হ্যাঁ, যে এটা কি হলো, এরকম করে একজন প্রধানমন্ত্রীকে হত্যা করা হলো, এবং এরকম একটা অদ্ভুতভাবে ফুলের তোড়ার মধ্যে বোমা, অমুক তমুক বা অমুক এসব কি হচ্ছে ইত্যাদি। আমি সেই চিন্তার ছাপটা দেখেছিলাম, যেটা একজন উদার সংস্কৃতি মনা বাঙালির পক্ষেই সম্ভব। তার ধর্ম পরিচয় তিনি মুসলমান হতে পারেন, তাতে তার এই উদ্বেগ বা এই সংশয় বোধটা কিন্তু আটকায়নি। ঠিক 1 বছর পরে, 1.5 বছর পরে, 92-এর 6ই ডিসেম্বর আমি আমার পুরনো স্কুলের, মানে ঢাকার স্কুলের থেকে যখন ফিরলাম, তখন দেখা গেল আমরা বরাবরই একটা
ফ্ল্যাট বাড়ির নিচতলাতে ভাড়া থাকতাম, যেই ফ্ল্যাট বাড়ির সামনেটা ছিল খোলা রাস্তা, পাড়ার রাস্তা, বারান্দা খোলা রাস্তা এরকম। তো দেখলাম যে সবার মুখে একটা কেমন একটা উদ্বেগের ছাপ এবং কিরকম একটা ব্যাপার, আমি বুঝতে পারছি না কি হয়েছে। এবং তারপর সন্ধ্যাবেলা আমার বাবা আছেন এবং টিভি দেখছেন করছেন। আমাদের তিনতলায় থাকতেন আমাদের বাড়িওয়ালা, তার নাম হচ্ছেন কুদ্দুস সাহেব। কুদ্দুস সাহেব নেমে এলেন, আমি কুদ্দুস চাচা বলতাম। তো তিনি নেমে এলেন এবং তিনি নেমে এসে বললেন, বাবু তোমার বাবা আছেন? আমি বললাম, হ্যাঁ বাবা আছেন, আসেন। তো তিনি এসে বসলেন এবং তারপরে আমি ছোট ছেলে, আমি কিছু একটা করছি, অন্যরকম কিছু বই টই নিয়ে বা অন্য কিছু নিয়ে ঘাটাঘাটি করছি এবং দেখছি তিনি বলছেন যে রায়দা, তিনি বলছেন রায়দা, শহরে তো নানান রকম ঘটনার খবর পাওয়া যাচ্ছে। ঢাকেশ্বরী মন্দিরে তারা হামলা করেছে, পুড়িয়ে দিচ্ছে। ঢাকার ঢাকেশ্বরী মন্দির আপনারা জানেন, খুব পুরনো প্রাচীন মন্দির, সেটা পুরোটাই বাবরি মসজিদের এদিককার প্রত্যাঘাত বা এরকম ব্যাপারে ইয়েতে যে এরকম হয়েছে। আমি বলি কি, তিনি বলছেন, এটা আমি কোট করছি ওকে, কুদ্দুস চাচাকে, তিনি বলছেন যে আমি বলি কি, আপনি যদি মনে করেন আপনারা ফ্যামিলি নিয়ে তিনতলায় গিয়ে থাকেন, আমরা নিচে একসাথে থাকি। এটা আমার নিজের কানে শোনা। হ্যাঁ, আপনি কয়েকদিন উপরে যায় থাকেন, আমাদের ফ্ল্যাটে যায় থাকেন, আমরা নিচে থাকি। তো বাবা বলছেন যে না না, তা কেন, ও কিছু হবে না, এই সব কিছু নাকি, আমরা মুক্তিযুদ্ধ দেখলাম, আমরা দেখলাম, আর আজকে ও কোথাকার একটা কোন ঘটনায়, সেটা পশ্চিমবঙ্গ না, সেটা কলকাতাও না, তাই না, সেটা ডাইরেক্ট অ্যাকশন ডেও নয়, সেটা কোথায় অযোধ্যা, সে কোথায় পশ্চিমবঙ্গ থেকে এসে কোন ভূগোলে কেউ জানেই না, বাংলাদেশবাসী জানেই না। বাবরি মসজিদ কোনো বাঙালি মুসলমান কোনোদিন বাবরি মসজিদ চায়নি, কি করে সে জানে? সে যায় না। বাবরি মসজিদ কেন যাবে? আজমির শরীফ মানুষ যুগ যুগান্ত ধরে দিয়ে আসে, কে বাবরি মসজিদে কেন যাবে? সেটা মসজিদ তার কাছে, তার থেকে বড় কলকাতার নাকোদা মসজিদ বা টিপু সুলতান মসজিদ তার কাছে অনেক প্রিয়। তারা যখন কলকাতায় আসে তারা সেখানে যান বা এরকম কিছু। কিন্তু কথাটা হচ্ছে যে তিনি এই কথাটা বলছেন, আমার এই সকরণে শোনা এই কথা, সেরকম কিছু হয়নি। আমাদের কোথাও মুভ করতে হয়নি। 86 সালে ঢাকাতে একটা বিরাট বন্যা হয়েছিল, যেটা প্রায় আমাদের এখানকার 78-এর বন্যার সমগোত্রীয়। সেই 86 বন্যায় বরং আমরা ওই এমন জলটা চলে এলো ঘরের মধ্যে, ফ্ল্যাটের মধ্যে, যে আমরা অন্য মুসলমান প্রতিবেশী বাড়িতে গিয়ে কিছুদিন ছিলাম, বা এক খ্রিস্টান প্রতিবেশী বাড়িতে গিয়েও ছিলাম, এরকমও হয়েছিল। কিন্তু এই জিনিসটা তো ঘটেছে। সুতরাং আমি বলতে চাইছি আসলে এই উত্তরাধিকারটা, এই সকারণে শোনাটাও একটা উত্তরাধিকার। কারণ আমি যেভাবে, যে ভঙ্গিতে, যে কনসার্ন নিয়ে বলা এই কথাগুলো শুনেছি, তারপরে আপনি যত আমাকে মারুন, যত আমাকে পিটুন যে মুসলমানরা খারাপ, উর্দু খারাপ, ফার্সি খারাপ, এই ধর্মটা যা খুশি করে, আমি জিন্দেগিতে বিশ্বাস করবো না, সেটা আমি পারবো না বিশ্বাস করতে এরপরে। কারণ এরকম কিছু আমার সামনে বলতে গেলেই আমার শুধু সেই শুভ্র কেশ, শুভ্র শ্বশ্রু, সেই কুদ্দুস চাচার কথা মনে পড়ে। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু সকালবেলা তিনি বিবিসিও চালাতেন এবং তখন কলকাতা রেডিও শোনা যেত, সেখানে তিনি অশোক বন্দ্যোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীত শুনতেন। তার আগে কিন্তু তিনি ফজরের নামাজটা পড়ে এসেছেন ভোরবেলা। এই দুটোর মধ্যে তার মেলাতে কোনো বিন্দু মাত্র কোনো অসুবিধা হয়নি। আমি গত ফেব্রুয়ারি মাসে আমি ওই ঘটনাটার পরে এটা বলছি, আমি 2 মাস আগে ফেব্রুয়ারি মাসে আমি আরো ইচ্ছে করে বাংলাদেশে গেলাম। আপনারা জানেনই গত জুলাই অগাস্ট অমুক এসব আর বলতে হবে না, যা কিছু হয়েছে সেটাকেও গণ অভ্যুত্থান, এবং তারপরে প্রায় একটা জাতির লেগাসিকে কবজা করে নেওয়া, হাইজ্যাক করে নেওয়া, কত কিছু ঘটলো, এরকম কিছু হলো। এবং আমার খুব চিন্তা হচ্ছিল, আমি জানতাম যে কিছু হবে না, তার কারণ এত বছর ধরে এরা আছেন, আমার পরিবার, আমার এক্সটেন্ডেড ফ্যামিলি এবং আমার সমস্ত বন্ধুরা, আমার সব প্রিয়জনেরা, এবং কোনো পরিস্থিতিতেই কিন্তু এরা আসেননি। এক্সটেন্ডেড ফ্যামিলির অনেকে চলে এসেছেন নানান সময়ে, তাও সেটা পেশাগত কারণে, হ্যাঁ, মানে যাকে আমরা ইংরেজিতে বলি ফর গ্রিনার প্যাস্চার্স,
সেই কারণে মানে ভবিষ্যৎ, আরো ভালো ভবিষ্যৎ, ভালো অর্থসংস্থান, অর্থসংস্থানের খোঁজে, কিন্তু তারা কখনো প্রতারিত হয়ে, বঞ্চিত হয়ে, নিপীড়িত হয়ে এরকম খুব একটা আসলে আমি কেন জানি না, এক্ষেত্রে হয়তো এটা আমি লাকি, আমার ফ্যামিলি লাকি সেটা বলতে পারেন, সে অন্য কথা। কারণ পাশাপাশি তো আমরা অন্য অত কুখ্যাত ঘটনাই শুনে আসছি ইয়েতে। কিন্তু এইসবের মধ্যে আমি খুব কনসার্ন ফিল করছিলাম, খুব দুশ্চিন্তা বোধ করছিলাম গত জুলাই আগস্ট পরিস্থিতি থেকে বাংলাদেশে যাচ্ছে। এবং আমার বছরে একবারই আমার মায়ের সঙ্গে দেখা হয়, কারণ খবরের কাগজের অফিসে কাজ করে আমি একেবারেই ছুটি পাই না, ছুটির মধ্যে থাকে, ছুটি নেওয়া হয় না। তো বছরে একবার শীতকালে আমি সাধারণত বাড়ি যাই। এখনো আমার বাড়ি যাওয়া মানে মায়ের কাছে যাওয়া মানে বাংলাদেশ যাওয়া। তো এবং আমি চেষ্টা করি সেটা শীতকালে যাওয়া এবং মোটামুটি ফেব্রুয়ারি যাওয়া, কারণ ফেব্রুয়ারি ভাষা, 21শে ফেব্রুয়ারি এগুলো নিয়ে আমার একটা বিরাট আবেগ আছে এবং যে কোনো বাঙালির মতোই আবেগ আছে। এবং বহু আমাদের এপারের কত বাঙালি না ফেব্রুয়ারি মাসে ঢাকায় গেছেন এবং 21এর অনুষ্ঠান দেখেছেন, গেছেন, এবং তারা জানেন যে সে যে কি আবেগ তার কোনো সীমা পরিসীমা নেই। আমি ইচ্ছা করে ফেব্রুয়ারি মাসে গেলাম এবং ঠিক 21শে ফেব্রুয়ারির দুদিন আগে, এবং আমি শহরটা দেখতে বেরোলাম, দেখলাম যে পুরো শহরটা ছেয়ে গেছে দেওয়াল লিখনে, যে দেওয়াল লিখন ওই ছাত্র অভ্যুত্থানের দেওয়াল লিখন। এবং তারপরে দুদিন পরে আমি ঢাকা থেকে রাজশাহী গেলাম। রাজশাহীতে আমার বড়দি একটা কলেজে অঙ্ক পড়ান, তো ও আসতে পারবে না ঢাকায়, আমি ওর সঙ্গে দেখা করতে যাবো বলে আমি রাজশাহী গেলাম। তো রাজশাহীতে গিয়েই আমি যে শহরেই যাই আমার খুব একটা প্রিয় শখ হচ্ছে সেই জায়গার, সেই শহরটা প্রাচীন কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো ক্যাম্পাস দেখতে যাওয়া, এটা আমার খুব শখ। আমরা ইংরেজি সাহিত্য, আমি কোনোদিন বাংলা সাহিত্য পড়িনি সে অর্থে, ইংরেজি সাহিত্য পড়েছি। ইংরেজি সাহিত্যে আমাদের গ্র্যাজুয়েশনে বেকানের এসে পড়তে হতো এবং অফ ট্রাভেল এসেটার মধ্যে আমরা পড়েছিলাম গ্র্যাজুয়েশনে, যে সেখানে বেকন পর্যন্ত লিখেছেন সেই 16-17 দশকের মানুষ, যে যদি করে নতুন শহরে বেড়াতে যাও গিয়ে তার ইউনিভার্সিটি দেখবে, তার কলেজ দেখবে, তার অমুক দেখবে, তারপরে তুমি চার্চ দেখো কি অন্য চ্যাপেল দেখো কি অমুক দেখো কি পরে, কিন্তু ইউনিভার্সিটি দেখবে, এরকম একটা ব্যাপার। তো ইংরেজ শিক্ষা সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয়গুলো কত প্রাচীন, হার্ভার্ড নিয়ে এত কিছু হচ্ছে। আমি কালকেই একটা এডিটোরিয়াল সূত্রে একটা দেখছিলাম যে হার্ভার্ড এমনকি আমেরিকা দেশটার থেকেও 150 বছর পুরনো। ভাবুন, আমেরিকার যে ইউনিফিকেশন মানে সবকিছু মিলে যে চার্টার অফ ইন্ডিপেন্ডেন্স, সেটা 1776 সালে। আর হার্ভার্ড স্কুলটার জন্ম অ্যাজ আ কলেজ গোটা আমেরিকা, তখন আমেরিকা হচ্ছে আমেরিকান কলোনিজ, 1636 সালে তার জন্ম একটা কলেজে, একটা ইউনিভার্সিটি, 1636। দেশটার থেকেই সে 150 বছর পুরনো। সেই কলেজ থেকে আমেরিকার 8খানা প্রেসিডেন্ট বেরিয়েছে, আর আপনি তাকে কিভাবে আপনি তার প্রতিবাদ বা প্রতিরোধ দমিয়ে রাখবেন? সে যদি প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা না বলে আর কে বলবে? ব্যাপারটা এরকম। সেখান থেকে সে 8জন প্রেসিডেন্ট হচ্ছে হার্ভার্ডের ভূমিপুত্র, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলাম এবং সেখানে এই দেওয়াল লিখন তো আছে এবং পুরোটা অনেকটা জুড়ে গালাগালি, বিদ্বেষ, বিভেদ, সেগুলো অবশ্যই ভারত বিরোধী। এবং আমি বুঝতে পারছিলাম যে এটা কোন জায়গাটা থেকে আসছে, কারণ আমরা ততক্ষণে জানি, পরবর্তী তার কার্যকারণ সম্পর্ক তো আমার জানা হয়ে গেছে। কিন্তু আমি যখনই একটি শুভবোধ সম্পন্ন মানুষের সঙ্গে, একটি সংস্কৃতিবান অনেক মানুষের সঙ্গে আমার মোলাকাত হলো, তারা সবাই খুব মনোকষ্টে আছেন, মনোকষ্টে ছিলেন সেই সময়, এখনো আছেন। নববর্ষটাও তারা করেছেন, কিন্তু ওই যে মঙ্গল শোভাযাত্রা, আপনারা জানেন মঙ্গল শোভাযাত্রা বিখ্যাত, হ্যাঁ, আমাদের কলকাতার দুর্গাপূজার আগে মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে। হ্যাঁ, ওই যে চারুকলা ইনস্টিটিউটের ছেলে মেয়েরা যে বিরাট বড় মুখোশ, হাতি, ঘোড়া, বাঘ, পেঁচা, হ্যাঁ, তারপর সব পুতুল, সমস্ত বাংলার যে লোক সংস্কৃতি, নৌকো, সব কিছু নিয়ে জেলে, মাঝি, মাল্লা, সবার ট্যাবলো বা কাট আউট বা শৈল্পিক সমস্ত প্রতিমূর্তি নিয়ে তারা যেগুলো শোভাযাত্রা করেন সেই রকম। এবার সেটাও পর্যন্ত রাজনৈতিকভাবে ক্যাপচার করার চেষ্টা হয়েছে এবং কিছুটা তারা সফলও হয়েছে। প্রথমেই ছাত্রছাত্রীদেরকে বাদ দিয়ে দিয়েছে সেখান থেকে, মানে ছাত্রছাত্রীরাই সেগুলো করবে, প্রথমেই তারা বাদ। হ্যাঁ, তার বদলে পরে 2-1জনকে ঢুকিয়েছে। হ্যাঁ, তাদেরকে কোনো কথা বলতে দেওয়া হয়নি। যে শিক্ষকদেরকে সেই কমিটিতে রাখা হয়েছে, সেই শিক্ষকরা সমস্ত ওই ভাবাপন্ন, জঙ্গি ভাবাপন্ন বা উগ্র ভাবাপন্ন তাদেরকেই রাখা হয়েছে, বা তাদেরকেই বা যারা বাড়ি খেয়েছেন তাদেরকে রাখা হয়েছে। এবং বাকিটা পুরোটা সরকারি পক্ষ, মানে এখন তো অন্তর্বর্তী সরকার, সুতরাং সরকারের যে
সরকার তরফের যারা লোকজন তারা। তো এই দিয়ে যখন বাঙালির একটা নিজস্ব যে উৎসব নববর্ষ সেটাকে যদি ডিফাইন করার চেষ্টা হয়, তাহলে বুঝতেই পারেন যে সেখানে নিশ্চয়ই রবীন্দ্রনাথের কবিতার উদ্ধৃতি সেখানে হয়তো কমে যাবে বা থাকবে না। সেখানে হয়তো দেখানো হবে ইচ্ছে করে মুসলমানি, আবার যে যেমন 60-এর দশকে করা হচ্ছিল, যা করা হচ্ছিল ঠিক সেই রকম, বা বঙ্গবন্ধু হত্যার পরের কিছু বছর জুড়ে যখন আবার প্রায় সেনা ক্যাপচারে বাংলাদেশ ছিল, তখন যেরকম করা হচ্ছিল যে না না ধর্মীয় সংস্কৃতি এরকম, এটাকে আনো মুসলমানি সংস্কৃতিকে আনো, মুসলমান সংস্কৃতিকে আনো, এরকম করা হচ্ছিল। এখনো আবার সেরকম একটা হাওয়া চারদিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখন তো আমরা উত্তর বিশ্বায়নের যুগে আছি। বিশ্বায়নও তো এসে ঘুরে টাটা বাই বাই করে চলে গেছে। এখন সবই পোস্ট ট্রুথ, উত্তর সত্যের জগৎ। এখন হচ্ছে আমি রিয়েল নয়, এখন আমি রিল কালচারে বাস করি। সুতরাং এখনকার যে ছাত্রছাত্রীরা তারাও সমস্ত ওগুলো করবে কেন? কে কোথা থেকে কি অনুযায়ী, আমরা তো এই ভাষায় কথা বলি না, এরকম আরবি যুক্ত শব্দে আমরা কিরকম এইগুলো তো আমরা বলি না। আমরা তো সাধারণ বাংলা ভাষাতেই বলি, মানে আমরা তো ওই শব্দগুলো ব্যবহার করি না। ওইগুলো আমরা ভাবে কেন করবো? তারা সেটাকে প্রতিরোধ করছে অন্যভাবে, কারণ তারা তো আজকের যুগের, আপনারা এটা খুব ভালো করে দেখবেন যে বাঙালি নামকরণের একটা অন্যরকম পন্থা আছে বা একটা সংস্কৃতি আছে। তারা কোনো পদবি ব্যবহার করেন না, তারা দুটি খুব সংস্কৃত সুন্দর সুচারু সুশ্রাব্য বাংলা দুটি শব্দ পাশাপাশি রেখে তারা সেটিকে নিজের নাম করে ফেলেন। ধরুন প্রজ্ঞা লাবণী, প্রজ্ঞা লাবণী, এরকম ভাবে দুটি আপনি বুঝতে পারবেন না যে তার ধর্ম পরিচয়টা কি। তারা বলতে চাইছেন আসলে বোঝার দরকার নেই, উচ্চারণে যাক সেই পরিচয়। কারণ আমার এই দুটি শব্দ, দুটি আমার প্রিয় বাংলা শব্দ, আমি দুটিকে পাশাপাশি জুড়ে আমি নিজের আইডেন্টিটিকে স্থাপন করার, প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। এবার এইটা তো একটা বিরাট জয়, এটাকে কিন্তু আমরা খুব সেভাবে সেলিব্রেট করি না। আমরা এটাকে বলি ও তো বাংলাদেশিদের একটা কম, ও তো বাংলাদেশিদের একটা কায়দা। কিন্তু তারা কি, যারা এটা করেন তারা কিন্তু এই পরিচিতিটাকে প্রথম এবং শেষ পরিচিতি রূপে প্রতিষ্ঠা দিতে চাইছে। এমনকি তারাও আজকের বাংলাদেশে এক অর্থে মাইনরিটি। ধর্ম পরিচয় তিনি যদি বা মুসলমান হন, তা সত্ত্বেও সাংস্কৃতিক পরিচয় তিনি কিন্তু আজকে সংখ্যালঘু। কারণ যেই তিনি এই পরিচয়টা উল্লেখ করবেন তখন বলছে এ তো অন্য শুকাইছে, এ তো কেমন এই বাংলা শব্দ, মানে বাংলা শব্দ না, তখন হচ্ছে কিন্তু শব্দ মঙ্গল শোভাযাত্রা দেওয়া যাবে না। এবছর নাম পাল্টে গেছে আনন্দ বর্ষবরণ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। কেন? মঙ্গল শব্দটি হিন্দুয়ানির গন্ধ আছে, মঙ্গল হিন্দুয়ানির গন্ধ আছে। তখন আবার বলছে যে আনন্দ যে রাখলে আনন্দটা তাহলে কি হলো, আনন্দটা ছাড় পেয়ে গেল কিভাবে? সুতরাং এইটা পুরোটা আবার আমরা একভাবে এক দাগে দাগিয়ে দিতে পারি না যে সমস্ত বাংলাদেশি এখন উচ্ছন্নে গেল, সমস্ত বাংলাদেশি এখন এরকম। স্বরগুলো হয়তো স্তীমিত, তাদের মনোভাবগুলো হয়তো রুগ্ন, এখন তারা একটু ঝুঁকে পড়েছেন। সেই ঝুঁকে পড়াটা হয়তো অন্য কারো পায়ে ঝুঁকে পড়া নয়, কিন্তু একটু কষ্টে ঝুঁকে পড়েছেন। কিন্তু দেখা গেছে যে প্রতিবারই নানান যুগে কালে নানান শাসনামলে কিন্তু এই রকম আঘাত ছাপটা এসেছে, কিন্তু তারা আবার মাথা তুলে দাঁড়িয়েছেন। সঞ্জিদা খাতুন এই কিছুদিন আগে চলে গেলেন, তিনি একা মানুষ যেভাবে এবং ওয়াহিদ হক মিলে যেভাবে ছায়ানটকে একটা বাঙালি সাংস্কৃতিক পরিচয়ে আইডেন্টিটি দিয়ে গেলেন, এবারেও নববর্ষে ছায়ানটের যে অনুষ্ঠান হলো তার কোনো তুলনা, সেই অনুষ্ঠানটা কোনো কথা না বলে সেখানে প্রথমে বার্তা দেওয়া ছিল যেটা ওরা পাঠ করে, সেই পাঠটা যদি আপনারা শোনেন এবং দুদিন আগে হার্ভার্ডের প্রেসিডেন্ট যে উত্তরটা দিয়েছেন ট্রাম্পকে, দুটোকে যদি আপনারা পাশাপাশি পড়েন, আপনার মনে হবে যে কোথায় সাতসাগর পাড়ের একটা উদার সংস্কৃতির একটা বাণী, আর এইখানে একটা আমাদের ঘরের পাশে ঢাকার ছায়ানটের একটা বার্তা। দুটোই এক কথা বলে, দুটোই এক কথা বলে। ওরা বলে
হার্ভার্ড বলে যে শিক্ষা একটা অন্য সংস্কৃতি, শিক্ষার কোনো জাতীয়তা হয় না, শিক্ষার কোনো পাসপোর্ট হয় না। তোমাকে আমি বলতে কদাপি বাধ্য নই যে আমি আমার কলেজে বা বিশ্ববিদ্যালয়ে কোন কোর্স পড়াবো, সেই কোন কোর্সে কোন জেলা থেকে, কোন ধর্মের, কোন নাগরিকত্বের, কোন জাতপাতের, গোষ্ঠী পরিচিতির কোন ছেলেটি বা মেয়েটি এনরোল্ড হবে, আমি সেটার তথ্য তোমাকে কদাপি দেব না, প্রাণ থাকতে দেব না। এটাই হার্ভার্ড উত্তরে বলেছে, এবং যার কারণে 200 কোটি ডলারের অনুদান বন্ধ করে দিয়েছে। সেই 200 কোটি ডলার দিলে হার্ভার্ডের কিছু যায় আসে না, অন্য কথা কারণ, তার কারণ হার্ভার্ডের যে এন্ডাওমেন্ট, বার্ষিক এন্ডাওমেন্ট, সেটা যদি আসলে দেখেন গুগল করে বা উইকিপিডিয়া দেখে, তাহলে দেখবেন যে 200 কোটি টাকার অর্থমূল্য আসলে ওর একটা ফ্র্যাকশন মাত্র, নস্যি ওর কাছে। হ্যাঁ, ওর কাছে নস্যি, সেটা অন্য কথা। কিন্তু টাকা বা অর্থমূল্যের পয়েন্টটা এখানে নয়। পয়েন্টটা হচ্ছে আমার শিক্ষার কালচার একটা অন্য কালচার, সেখানে কোনো অন্য কোনো পরিচিতি এর থেকে সবসময় নিচুতে থাকবে, এর থেকে লেস দ্যান দিস। সুতরাং সেইভাবে এই হার্ভার্ডে এতটা থিওলজি পড়ানো হতো, এই হার্ভার্ডে এতটা ওই যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন বিদ্বেষের শিকার হয়েছিলেন, সংস্কৃত পড়তে এসে পেট পড়তে দেওয়া হয়নি, কেউ পড়তে দেওয়া হয়নি, সেরকম হার্ভার্ডেও হয়েছে অনেক। কিন্তু সেই হার্ভার্ডই তার থেকে নিজেই অতিক্রম করে আজকে এত বছর ধরে এটার পরে এসেছে। সুতরাং বাঙালি কেন পারবে না? বাঙালির সাহিত্য কেন পারবে না? এখনকার বাংলাদেশের ছেলে মেয়েরাও খুব একটা উদ্ভট বাংলাতে কথা বলে। এবার যেই যে ডিজেনারেশনটা হয়েছে, যেটা আমরা সবসময় বলি হায় হায় আমাদের এখানে বাংলাটা বলে গেল, এখানে কি সমস্ত বাংলায় কথা বলছে, কিংবা আমরা কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশে দেখবেন বাংলাদেশের মানুষ বলে কান্না করছি, ফোন দিছে, হ্যাঁ ফোন দিও খুব ইনোসেন্টলি বলে। এবার এটা লজ্জে চলে এসেছে, কিন্তু হ্যাঁ ঘোষণা দিলেন, হ্যাঁ ফোন দিও, হ্যাঁ তারপরে যেটা কান্না করছি, এই সমস্তগুলো। এবার এইগুলো তো একাধারে ভাষিক প্রবণতা, যেগুলো কয়েনেজ পেয়ে গেছে, কারেন্সি পেয়ে গেছে, এবং আজকের রিল কালচারে এবং এই সমাজ মাধ্যম বা এই প্রযুক্তিধন্য সংস্কৃতিতে এইগুলো আগুনের মতো, দাবানলের মতো ছড়িয়ে যাওয়া, এবং লোকজনের বিশেষ করে ছোটদের এগুলোকে মানে তুলে নেওয়া কোনো ব্যাপার নয়। এটা ঠিক এখানেও হচ্ছে, এবার ওখানে হচ্ছে। কয়েক বছর আগে বাংলাদেশে, আপনারা জানেন কিনা জানি না, কোকাকোলা কোম্পানি নববর্ষের আগে একটা ক্যাম্পেইন করেছিল। সেই ক্যাম্পেইনটা কি? প্রতিটা কোকাকোলা বটলের গায়ে, ছোটরা খুব কোকাকোলা খায়, মানে ইয়াং জেনারেশন খুব কোকাকোলা খায়, ওদের ওখানে কোকাকোলা, পেপসি এবং ওদের নিজস্ব কয়েকটা আছে, থামস আপ এগুলো নেই, তো স্প্রাইট বোধহয় আছে, এরকম ব্যাপার। তো কোকাকোলা করলো কি, প্রত্যেকটা বটলের গায়ে, ওখানে বাংলাতে কোকাকোলা লেখা থাকে, তো ইংলিশে কোকাকোলা থাকে, যেটা আমরা জানি সুন্দর ক্যালিগ্রাফি, যেটা বাংলাতেও ওরকম ভাবে একটা কোকাকোলা লেখা থাকে। আর প্রত্যেকটা ওই লাল রিবনটার একটা গায়ে একটা করে বাংলা শব্দ দিল, ছাপিয়ে দিল, যে শব্দটা ধরুন তৎসম শব্দ। ধরুন কোন একটা কোকাকোলার বটলের গায়ে লেখা আছে কিংকর্তব্য বিমূঢ়, ধরুন এটা লেখা আছে, আমি কথার কথা বলছি, হয়তো কিংকর্তব্য বিমূঢ় লেখা নেই, কিন্তু বিমূঢ় থাকতেই পারে, ধরুন বিমূঢ় লেখা আছে। এবার কোনোটাতে ধরুন লেখা আছে কিংসুক। এবার কিংসুক আমাদের এখানে হিন্দু বাঙালির ছেলের পুরুষ নাম হিসেবে খুব প্রচলিত নাম, কিন্তু কিংসুক আমরা ফুলের নাম হিসেবে আমরা হয়তো অনেকে একটু কম জানি বা জানি না, বা সেরকম জানি না। তো কিংসুক দেওয়া আছে, হয়তো কোথাও লেখা আছে কুজ্ঝটিকা, কোন একটা বটলের গায়ে, কোকাকোলার বোতলের গায়ে। এটা হচ্ছে কেন এটা করলে? বলছেন না, এই জেনারেশনটা না বাংলা একটু তৎসম শব্দ হলেই এরা করতে পারছে না সেগুলো। ভাবুন, বাংলাদেশের ছেলে মেয়েদের কথা বলছি, কিন্তু এটা আমাদের বাঙালির কথা বলছি না, মানে যারা 52 21শে ফেব্রুয়ারি উত্তরাধিকারী, যাদের জন্য বাংলা বা একটা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজের ডে হলো পৃথিবীর ইতিহাসে, তাদের দেশের জেনারেশন
এক একটা বড় একটু কঠিন বাংলা শব্দ হলেই সেগুলো জানে না, কুজ্ঝটিকা মানে কি বলতে পারছে না। এবার আমরা যারা বাংলা ভাষা সাহিত্য পড়িনি বা পড়ি না, আমরা কি জানি না কুজ্ঝটিকা মানে অন্তত ঝড় টড় মতো এরকম কিছু, মানে আমরা তো সেটাকে কুকুরের ল্যাচ এটা তো বলবো না, এটা তো সেটা বলবো না, মানে বললো চট আর আমরা বললাম চিজ, এটা তো হবে না। কিন্তু জেনারেশনটার ভাষিক ডিজেনারেশন এরকম ভাবেই হয়েছে, এবং সেটা বাংলাদেশেই হয়েছে, খাস বাংলাদেশেই হয়েছে। এবার একই ডিজেনারেশন বা ডিজেনারেশন আমি এখানেও দেখি, আমাদের এই ভাষা সাহিত্যের মধ্যেও দেখি। এবার দেখবেন যে খুব অনুগল্প, সবাই খুব অনুগল্প লিখছে, খুব অনুগল্প, খুব অনুগল্প। একটু বড় গল্প লিখলে উপন্যাসের শব্দ সংখ্যা এইটুকু হয়ে গেছে, ক্রমে ক্রমে কমতে কমতে ৮,০০০ শব্দ উপন্যাস। আপনি যদি বলেন যে আচ্ছা তুমি দুলনাচ নীতিকথার মতো বললেন, ওই সম্পূর্ণ অত বড়, ও তো একটা মহাকাব্য, তাহলে মহাকাব্যটা কি সেটা দেখা। সুতরাং এই ব্যাপারগুলো আস্তে আস্তে বড়, এইগুলো এই সাংস্কৃতিক বা সাহিত্যিক প্রবণতাগুলো আমরা নজরে করি না, কিন্তু আমরা কিন্তু এখনো মেতে আছি আসলে ওই ধর্ম পরিচয় ওই গণ্ডিগুলোর দিকে। এবং এটাই ভাষার রাজনীতি, ধর্মের রাজনীতি, জাতপাতের রাজনীতি, খাবারের রাজনীতি, পাতের রাজনীতি, জাত এবং পাতেরও রাজনীতি আমাদেরকে ওই সাহিত্যের মধ্যে অন্য অন্য রকম কিছু সিগন্যাল দিচ্ছে। এটা করো, ওটা করো না, এটা লেখো, ওটা লেখো না। আমি খুব সহজ, মানে ওই যে ঢাকায় আমার যে শৈশবটুকু, তাতে আমি খুব সহজেই আমি অ্যাকাস্টমড হয়ে গেছিলাম রুহের মাগফিরাত কামনা করি, আত্মার শান্তি কামনা করি, রুহের মাগফিরাত কামনা করি। কিন্তু যেই আমি এবারে চলে এলাম, আমি আত্মার শান্তি কামনা করিও আমি খুব আত্মস্থ করলাম, কিন্তু আমার যেটা নেট লাভ হলো তাতে হচ্ছে আমি জানি রুহ মানে কি, যেটা এখনকার অনেকে রু আফজা খেয়েও জানে। রু আফজার রুটা কিন্তু ওই রুইটাই কিন্তু রু আফজা। রু মানে আত্মা, ভেতরটা একেবারে, মানে একটা খুব গোড়ায় উদাহরণ দিলাম বটে, কিন্তু দেখুন এটা এই রুহটা আমি জানি, রুহ ঠান্ডা হয়ে যায়। এবার যদি কোনো বাংলাদেশি বন্ধু বলে দিলটা একদম ঠান্ডা হয়ে যায়, আমি এই মুসলমান, দিল বলবি না, অন্তর বল, হৃদয় বল, মুখ বল, মুখ বল, মুখ বল। এটাও হয়তো আমরা এক প্রকার তাকে আমার একটা অন্য পরিচিতি একটু আরোপ করার চেষ্টা করছি বটে, কিন্তু এটাও কি কথা যে আমরা কি কখনো ওর স্থানটাও বা ওর স্থানিকতাটাও বোঝার খুব চেষ্টা করেছি? এইগুলোই কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলুন 50-এর দশক থেকে 60-এর দশকে বারবার করে বাংলাদেশেও বানান সংস্কার বারবার হয়েছে, ভাষা সংস্কার, বানানবিধি সংস্কার নানান পর্যায়ের মধ্য দিয়ে গেছে। আমরা বলি বটে ওরা কিরকম বাংলা লেখে, বাংলা বানানটা কিরকম করে লেখে, আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি একরকম, ওদের ঢাকার বাংলা একাডেমি একরকম। হ্যাঁ, তো তার মধ্যেও নানান রকম ছিল। আমাদের তো বিশ্বভারতীর বানানবিধি আবার অন্যরকম ছিল, যেই বানানবিধিতে রবীন্দ্রনাথ তার সমস্ত বইপত্র ছাপতেন, তাই না? কিন্তু সেই রবীন্দ্রনাথই কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলেছিলেন 30-এর দশকে 34 সালে যে তোমরা একটা বানান বিধিকে একটা স্ট্যান্ডার্ডাইজ করো, একটা ইয়ে করো। সেগুলো তো করতে হবে, কিন্তু কথা হচ্ছে আমরা আজও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই করে যাচ্ছি, করে গেলামও, কিন্তু আজ পর্যন্ত অখণ্ড বেঙ্গল স্টাডিজ বলে আমরা আজ পর্যন্ত কিছু একটা প্রতিষ্ঠান বা কিছু করতে পারলাম না। টুকটাক এদিক ওদিক দেখবেন বেঙ্গল স্টাডিজ বলে টুকটাক আছে, সেগুলো খুব নামকাবাস্তে নাম মাত্র, বা তাদের উপস্থিতিগুলোর নাম মাত্র। কিন্তু দুই বাংলা কখনো আর ভৌগোলিকভাবে একত্র হতে পারবে না, রাজনৈতিকভাবে একত্র হতে পারবে না। এখন ধর্মীয়ভাবেও কোনো প্রশ্নই নেই, ধর্ম তো আড়াআড়িভাবে সবসময় বিভক্তই করে দিয়ে আসছে। কিন্তু একটা জায়গায় করতে পারতো, সেটা হচ্ছে সাহিত্য, যেটা সংস্কৃতির একটা বিরাট বড় অংশ। এই সাহিত্য চর্চা, ভাষা চর্চা এবং সংস্কৃতির অন্যান্য উপাত্ত চর্চা নিয়ে একটা অখণ্ড বেঙ্গল স্টাডিজ হওয়া যেতে পারত, যেটা এখন কন্টিনেন্ট মানে ইউরোপ বলুন, আমেরিকা বলুন, এটা করে করে দেখাচ্ছে। বহু জায়গাতে, বহু ইউনিভার্সিটিতে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার বলে কোনো ডিপার্টমেন্টে নেই, আপনারা জানেন। কালচার স্টাডিজ হয়ে যাচ্ছে, কন্টিনেন্টাল স্টাডিজ, অন্যান্য ভাষা আবার এখন আচ্ছা ইংরেজি তোমাদের কাছ থেকে শিখেছি এককালে, গড় করছি, ঠিক আছে, এখন আবার সমস্ত
অনেক হয়েছে, কারণ তারপরে কত কিছু চলে এসেছে। ঠিক সেরকম আমি কেন আজকে জানবো না এই যে নজরুল লিখছেন শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে, হ্যাঁ একটা চমৎকার মেটাফর দিচ্ছেন দেহ ধূপকাঠিতে, তিনি আবার লিখছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আয় রে সাগর আকাশ বাতাস। এটা নজরুলের লেখা তো, এটা নাকি এটা নজরুলের লেখা কি? হ্যাঁ হ্যাঁ। কিংবা অন্তত আমি যদি একটা ইসলামিক গান বলি, এই গানটা আমি স্কুলে গাইতাম, নাই হলো মা বসন ভূষণ। দেখুন কিরকম ভাবে মিশছে। এখন তো বলবে যে তাহলে নজরুলকেও অস্বীকার করতে হবে। তাহলে নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার, আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার। একজন কবি, একজন সাহিত্যিক, তিনি এই গানটা লিখছেন, একটা কবিতা যেটা গান হয়ে উঠছে। নাই হলো মা বসন ভূষণ এই যে আমার, আল্লাহ আমার মাথার মুকুট, রসুল গলার হার। এই গান, এই গানের উত্তরাধিকার নিয়ে আমি বড় হয়েছি। তো ওই যে বসন ভূষণে থাকবে, তারা বলছে যে আজকে মঙ্গলের মতো বাদ দাও। গোপালী তখন বলছিলেন বলুন নে কারিয়ে ওই লাইনটা, ওই যে কবিতার লাইনটা, হ্যাঁ বলুন বলুন। এই হচ্ছে একদম প্রকৃষ্ট উদাহরণ। হ্যাঁ, ওই আয়ুব খানের সময় ওদের ওখানে নানা রকম শব্দ বদলানো হতো, কবিতা বদলানো হতো। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছি, মদনমোহন দরকার। হ্যাঁ। সব ফজরে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন নেক হয়েছি। এখন এগুলো করা হতো, এগুলো জোর করে একটা ভাষাকে, আমার মনে হয় যে আমি ওর বলার মধ্যে ঢুকে পড়লাম, কিন্তু উনি আমায় বললেন বলে আপনারা ক্ষমা করে দেবেন, আমি ঢুকে পড়েছি। আমার খুব মাঝে মাঝে দুঃখ হয় যে নজরুল ইসলাম বাংলাদেশে গেলেন খালি মুসলমান বলে। নজরুলকে মুসলমান বলে চিনি নাকি আমরা? ঠিক। এখন যদি ৭১ সালে একটা আবেগের বসে, নজরুল কোনো কালে ওই বাংলার লোক নন, উনি তো এদিকে, উনি তো চুরুলিয়াতে জন্ম, না চুরুলিয়া জন্ম। ওখানে গেলেন, ওকে ওর তখন জ্ঞান ছিল না। হ্যাঁ, আমার ভাবলে কিরকম অবাক লাগে, উনি জন্মস্থান ঘটি, ওই যে ওদের পরিবার ঘটে পরিবার, কোন সাংস্কৃতিক লেগাসি অভাব। সুতরাং একজনকে তো আমার দরকার, আমার তো আইন ধর্মে। হ্যাঁ, তারপরে সেই ধর্মেই ফিরল, হ্যাঁ। যে ধর্মের বেড়াটাকে ভাঙার জন্য এত বড় কাণ্ডটা হলো, কিন্তু ধর্মেই বেড়া হচ্ছে। আবার নজরুল কোন কালে ধর্মকে বড় মনে করেছেন? কোন সাম্প্রদায়িক ধর্ম তার কাছে বড় ছিল না, তিনি মানব ধর্মের পূজারী। নজরুলের মতো মানব ধর্মের পূজারী খুব কম হয়, সারা পৃথিবীতে খুব কম আছে। অসাধারণ একজন কবি, তাকে এখানে মুসলমান বলে চিনব? আমার খুব দুঃখ হয় যে তার সমাধিক কাজ এই বাংলায় নেই। এই বাংলায় আমাদের দাবি ছিল তার, তিনি এই বাংলার লোক, তার ভাষা এই বাংলার ভাষা। হ্যাঁ, তিনি বিয়ে করেছেন কবিদের, তার কোনো টাকা নেই না যে তিনি ওখানকার হতে পারে, ওখানকার জামাই এবারে কিছু নয়, উনি এখানকার লোক। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করি, সেটা আমাদের এই উপমহাদেশের একটা দুর্ভাগ্য, যেখানে কিছু কুচক্রী শক্তি, মৌলবাদী শক্তি সমানে কাজ করে যায়। কিছুদিন আগে বাংলাদেশে ওদের ওই জুলাই অগস্ট আন্দোলনের পর হাজারে হাজারে দেখতাম ইউটিউবে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ আর নজরুলকে নোবেল প্রাইজ পেতে দেন। এই মানে ভয়ঙ্কর তথ্য কে দিল? যখন রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছে, নজরুলের বয়স কত ছিল, এবং মানে গোটা ইতিহাস কি ভীষণ ভাবে বিকৃত করে 15 বছর তখন নজরুলের মাথায় পুরো দেওয়া হলো, একেবারে ব্রেন ওয়াশিং। এই হচ্ছে ব্রেন ওয়াশিং, ব্রেন ওয়াশিং এর প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এটা। এবং এই জিনিসটা আমাদের এই ভারতেও যে হচ্ছে না তা নয়, একই রকম ভাবে হচ্ছে, যেটা শিশিরবাবু বলতে চেষ্টা করছিলেন, এই ব্রেন ওয়াশিং এর বিরুদ্ধে বলছিলেন যে আমাকে বিশ্বাস করাতে পারবে না। উনি ওর জীবনটা এমন ভাবে গেছে যে উনি সেখানে দাঁড়িয়ে পড়েছে, সবাই তো পারে না সেটা, তার ফলে তারা বুঝে যাচ্ছে। তার জন্য আমরা আমাদের
আমরা তাকে অবজ্ঞা করছি। এর থেকে সর্বনাশ আর কিছু হতে পারে না। আমি শেষ করি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা দিয়ে। এই মানুষটিকে বরং আমাদের খুব আঁকড়ে ধরে পড়া প্রয়োজন, খুব বেশি করে। 1948 সালে, ভাবুন, ভাষা আন্দোলনেরও 4 বছর আগে ঢাকায় হয়েছিল পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন। এই পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের উদ্দেশ্যই ছিল হচ্ছে, ঠিক 47 সালে দেশ ভাগ হয়েছে, 48 সালে মুসলমান লেখক সাহিত্যিকরা আলাদা করে সাহিত্য সভা এবং সাহিত্য সমিতি করেছেন। সেই পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন, যে আমাদের সঙ্গে তো পশ্চিমবঙ্গের কোনো যোগ নেই এখন, তো ভারত, অর্থাৎ আমরা নতুন করে আমাদের মতো বাংলা ভাষা সাহিত্যকে বুঝে নেব, তো সাহিত্য সমিতি করেছে। সেই মঞ্চে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথা বলেছিলেন এবং প্রচন্ড গালিগালাজ খেয়েছিলেন, আপনারা জানেন সেই ইতিহাস। কিন্তু কি বলেছিলেন, ওই হারওয়ার্ডের মতোই, স্বাধীন পূর্ব বাংলার স্বাধীন নাগরিক রূপে আজ আমাদের প্রয়োজন হয়েছে সর্বশাখায় সমৃদ্ধ এক সাহিত্য। এই সাহিত্যে আমরা আজাদ পাক নাগরিক গঠনের উপযুক্ত প্রয়োজনীয় বিষয়ের অনুশীলন চাই। হ্যাঁ, আমি পাকিস্তান নাগরিক করছি, নতুন দেশ নতুন নাগরিক, ভারত ওদিকে করছে, পাকিস্তানও পাক নাগরিক করবে, কিন্তু তার সাহিত্য কেমন হবে? সর্বশাখায় সমৃদ্ধ এক সাহিত্য। কারণ এই সাহিত্য হবে আমাদের মাতৃভাষা বাংলায়। আমাদের বাংলাভাষী প্রতিবেশী রাষ্ট্র ও সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কাজেই বাংলা অক্ষর ছাড়তে পারা যায় না। কোনো আরবি ফার্সি দিয়ে বাংলা শুরু কথা উঠেছিল যে আরবি হরফে বাংলা লিখব, আরবি হরফে বাংলা লিখব, শুরু হয়েছে। যে কাজে বাংলা অক্ষর ছাড়তে পারা যায় না। সাহিত্য অন্য জিনিস, দেশ বা সব মেনে নিলাম, রক্তাক্ত মুক্ত মুখ প্রাণ চলে গেছে, সব ঠিক আছে, কিন্তু ভাষার ক্ষেত্রে যখনই বলবে, সাহিত্য ক্ষেত্রে যখনই বলবে, সর্বশাখায় সমৃদ্ধ একটা সাহিত্য দরকার হবে। বাংলাভাষী প্রতিবেশী ও রাষ্ট্র সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বাংলা অক্ষর ছাড়তে পারা যায় না। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, মিটিং মিছিলের কথা নয়, এটি একটি বাস্তব। এবং বারবার বলেছেন আমাদের যারা, মানে পরে এই বুদ্ধির মুক্তি আন্দোলন তো হবে মুসলমান ওপারে, পূর্ব পাকিস্তানে বুদ্ধির মুক্তি আন্দোলন হয়েছিল, কিন্তু দেখবেন যে যারা এই উদার ভাবাপন্ন ছিলেন সর্বকালে সর্বযুগেই তাদের উপর খাড়ার ঘা নেমে এসেছে। আমাদের যে রসরচনায় এবং যার রচনায় আমরা পড়তে গিয়ে আরবি ফার্সি শব্দগুলো একেবারে টুকুটুকু রসগোল্লার মতো লাগে পড়তে গিয়ে, সেই সৈয়দ মুস্তফা আলী পর্যন্ত বা পূর্ব পাকিস্তানে গিয়ে কিন্তু থাকতে পারে, পরেই চলে এলেন। আবহাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কোন জল হাওয়াতে আমি ভাষা বা সাহিত্যকে বাড়তে দিচ্ছি, তিনি থাকতে পারেননি। আমি কিছুদিন আগে শেখ ওয়াজেদ আলীর লেখা পড়ছিলাম। শেখ ওয়াজেদ আলী এখন প্রায় কেউই পড়েন না। সেই 40-এর দশকে, মানে 50-এর দশকে ক্যালকাটা ইউনিভার্সিটির র্যাপিড রিডারে ওর একটা বই ছিল ভবিষ্যতের বাঙালি নামে, প্রবন্ধ গ্রন্থ, ছোট্ট, তার মধ্যে আবার একটা গল্প আছে ভবিষ্যতের বাঙালি। সেখানে তিনি প্রায় যা মানে তখনকার ভবিষ্যৎবাণীর মতো, আজকে পড়তে গেলে একদম সেরকমই মনে হয়, আপনারা পড়ে দেখবেন। শেখ ওয়াজেদ আলী ভারতের নাগরিকত্বই নিলেন, তিনি পূর্ব পাকিস্তানে মুসলমান লেখক অস্বীকার করেছে, এরকম অনেকেই করেছে পরে। সে তো নানান ব্যক্তিগত এবং অন্যান্য ব্যাপারও ছিল, কিন্তু দিনের শেষে বাঙালি আসলে তার, মুনির চৌধুরী লিখেছেন, মুনির চৌধুরী শতবর্ষ আমরা পালন করছি, মুনির চৌধুরী খুব সহজভাবে লিখে গেছেন যে বাংলা ভাষা সংস্কৃতিটা 1000 বছরের পুরনো বাবা। সুতরাং 1000 বছর পুরনো যে জিনিস, তার মধ্যে কোথায় 20 শতকের কোনো একটা পর্বে গিয়ে হিন্দু মুসলমান দেশভাগ কাটাকাটি দাঙ্গা রক্তক্ষয় হলো বলে আমি ভাববো আমার ভাষা বা সাহিত্যের অমুক লেগাসিটা ছাড়তে পারবো, সোজা কথা। এটাই সবসময় হওয়ার কথা, এটাই সবসময় হওয়ার কথা ছিল। এবং আজকে আমার মনে হয় এই মানে ওই যে বললাম যে এই প্রশ্নগুলোই রেখে যাওয়া যায়, উত্তর নেই কালের গর্ভে ভবিষ্যতের গর্ভে, কিন্তু আমরা অন্তত ভাষা চর্চা সংস্কৃতি চর্চার যারা প্রাতিষ্ঠানিকভাবে করি, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে, প্রচার মাধ্যমে, খবরের কাগজে, রেডিওতে, টেলিভিশনে,
মানুষ আজকে বলুন, মানুষ তো আজকে বই পড়ে বাংলা শেখে না, মানুষ ওই টিভি স্ক্রোল থেকে বাংলা শেখে, সেইভাবে বানান ভুল বানান শিখে যাচ্ছে, সেইভাবে কথা বলছে, ওইভাবে কথা বলছে। আমাদেরই মাঝে মধ্যে খুব খারাপ লাগে যে মানুষ অনেক সময় আবার কিছু কিছু ক্ষেত্রে সংবাদপত্রের ভাষাতেই কথা বলে। আরে বাবা, তুমি তো একটা মানুষ, তোমার ভাষাটা তো তোমার নিজের ইয়ে, সেটা তুমি ওরকম ভাবে বলবে কেন? মানে খবরের কাগজের মতো করে বলে, সেটা একটা লেখ্য, একটা বিশেষ প্রচার মাধ্যমের একটা রূপ ভাষাটা, সেইভাবে কথা বলা তো যায় না। আমি যদি কত ভাষা সেভাবে বলবো? আমি যে এখন বলছি, আমাকে যদি বলেন যে তুমি যা যা বললে লিখে দাও, সেই লেখাটা কি আমার বলার মতো হবে? তখন তুমি পাল্টাবো লেখাটা, আমি তো সেইভাবে ভাষাটাকে পাল্টাবো। কিন্তু মানুষ আজকে শিখছে ওই ওই শ্রুতি এবং ইয়ে থেকে, মানুষ স্মৃতি থেকে শিখছে না, পুরোনো জায়গা থেকে শিখছে না, এবং যে কারণেই হয়তো আমাদের সাহিত্য সংস্কৃতির একটা একটা অন্যরকম আবার একটা জাতিচারে দাঁড়িয়ে আছে। সংকট না সম্ভাবনা আমি জানি না, কিন্তু বাঙালি নানান কালে নানান যুগে এইরকম কিছু কিছু সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে গেছে, কিন্তু সে সবসময়ই দেখা গেছে সে তার ধর্ম পরিচয়ের থেকে সে তার মানব পরিচয়টাকে বেশি করে তুলে ধরেছে। সবসময় সে মানবিকতার পাল্লাটাকে ভারী রেখেছে। সবসময় তার কবি বলেছেন যে সুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নাই। এবার এটাকে আপনি কোনো রাজনৈতিক পন্থা বলুন, এটাকে বামপন্থা বলুন, এটাকে অমুক পন্থা বলুন, তমুক পন্থা বলুন, সেগুলো তো টার্মিনোলজি। কিন্তু এই সব কিছুর পেরিয়ে যে হিউম্যানিস্ট যে ভাষা ও সংস্কৃতি, বাঙালির ভাষা সংস্কৃতি তাই তাই। সুতরাং এই দিকটাই হয়তো আমি ভাবলাম যে আমার কয়েকটা গোড়া আমার জীবনের ঘটনা দিয়ে আর একটু অভিজ্ঞতার আলোতে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই আর কি, এটুকুই আমি শেষ করি। আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাকে আজকে এখানে রাখার জন্য।